দেখি যে পেন্ট্রোগ্রাফটা শব্দটা আসলো কোথা থেকে, পেন্ট্রোগ্রাফ জিনিসটা কি, এটা একটু আমরা গুগল সার্চ করে দেখি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আমরা একটু দেখি পেন্ট্রোগ্রাফ জিনিসটা কি। আচ্ছা প্রথমে আমরা পেন্ট্রোগ্রাফ দেখার আগে আসলে পেন্ট্রোগ্রাফ বানানটা আমরা একটু জেনে নিই। হ্যাঁ, পেন্ট্রোগ্রাফ বানানটা কি, ইংরেজি বানানটা কি, এটা একটু আমরা একটু জেনে নিই। আচ্ছা পেন্টোগ্রাফ বানানটা হলো PANTO গ্রাফ, GRAPH। হ্যাঁ, জি আর পি এইচ নাকি? প্যান্টোগ্রাফ, 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 ঠিক আছে, প্যান্টোগ্রাফ। অনেকে এটাকে বলে পেন্টাগ্রাফ, এক একজন এক একভাবে বলে এটাকে উচ্চারণ বলে, কিন্তু এটা আসল উচ্চারণ হবে হলো প্যান্টোগ্রাফ, ঠিক আছে। আচ্ছা আমরা একটু দেখি প্যান্টোগ্রাফ জিনিসটা কি। আমরা যে একটা জিনিসকে প্যান্টোগ্রাফ বলি, প্যান্টোগ্রাফ জিনিসটা কি। আচ্ছা পেন্টোগ্রাফ, পেন্টোগ্রাফ মূলত একটা মেশিনের নাম, একটা যন্ত্রের নাম। হ্যাঁ, একটা এই হাতল বিশিষ্ট একটা যন্ত্রের নাম। যেমন হচ্ছে হলো এই যে এই যন্ত্রের নামটাই হচ্ছে হলো প্যান্টোগ্রাফ। নেটগুলো স্লো প্রচুর। আমার কথা কি শোনা যায়? আচ্ছা যাই হোক, এটা জি অনেক স্যার, শোনা যায়। নেটের অনেক সমস্যা, আমরা পিকচার দিয়ে বুঝি এটা। উফ, আজকে নেটের যা সমস্যা, কাজ করে না। হটস্পট দেই নাই তো, আমার এটা কানেক্ট করেন দেখুন পরে। হ্যাঁ, নেটই চলে না। আমার তো ভালোই চলে। এবার হচ্ছে। আচ্ছা এই যে দেখেন এই যন্ত্রটার নামই মূলত প্যান্টোগ্রাফ। হ্যাঁ, নাকি এটা আমার ল্যাপটপের সমস্যা। অনেকক্ষণ চালিয়েছিল। আচ্ছা এই যে যে যন্ত্রটা দেখতেছেন এই যন্ত্রটার নামই মূলত পেন্টোগ্রাফ। এই যন্ত্রের বিভিন্ন কাজ আছে, যেমন একটা ড্রয়িংকে যখন আপনি ছোট স্কেল থেকে বড় স্কেলে কনভার্ট করবেন তখন কিন্তু এই এই যন্ত্রটা কিন্তু দরকার পড়বে। এই যন্ত্রের এক পাশে পেন্সিল থাকবে এবং আর এক পাশে একটা রেফারেন্স, একটা থাকবে, একটা দ্বন্দ্ব থাকবে। হ্যাঁ, এই দ্বন্দ্বটা একটা নকশার উপর দিয়ে যেদিক দিয়ে নিয়ে যাবেন ওই দিক দিয়ে কিন্তু পেন্সিলের লাইন ড্র হবে। তো একটা ড্রয়িংকে স্কেলটা ঠিক রেখে, ওই সেম স্কেলটা ঠিক রেখে আর একটা অনুলিপি তৈরি কিংবা স্কেল একটু বড় বা একটু ছোট করে ড্রয়িং কিন্তু মূলত করা হয় এই মিশিংয়ের মাধ্যমে। তো এটা আগেকার যুগে তখন কম্পিউটারের ওইভাবে করে প্রচলন ছিল না, কম্পিউটারের ব্যবহার ছিল না। তো এখন তো যুগ বদলে গেছে, তো এখন আর এই মেশিনের আসলে দরকার পড়ে না। এখন একটা ড্রয়িং হাজার হাজার কপি আমরা করতে পারতেছি কম্পিউটারে, অটোক্যাডে কপি কমান্ডের মাধ্যমে। তো এখন আর এই মেশিনের আমার দরকার পড়ে না। তো আগেকার যুগে এই মেশিন দিয়েই মূলত একটা নকশার অনুলিপি করা হতো বা স্কেল চেঞ্জ করে আর একটা নকশায় কনভার্ট, আর একটা স্কেলে নকশা কনভার্ট করা হতো। এই মেশিনের নাম অনুসারে কিছু মানুষ এই ড্রয়িংটাকেই মূলত বলছে, একটা ম্যাপের উপর একটা ম্যাপকে প্লেস করাটাকেই মূলত বলছে পেন্টোগ্রাফ। কিন্তু বাস্তবে পেন্টোগ্রাফ কিন্তু সেটা নয়, এটা একটা ড্রয়িং।
তো এখন আর এই যেহেতু এই যন্ত্রের ব্যবহারের দরকার পড়ে না, তো সুতরাং এই এই যন্ত্র হয়তো আপনারা অনেকেই দেখছেন বা অনেকেই দেখেন নাই। হ্যাঁ, এটা আমি নিজেও এই যন্ত্রটা দেখি নাই। তো এখন বিষয় হলো, এটাকে কিন্তু কোনোভাবে আপনি এই ড্রয়িংটাকে কিন্তু কোনোভাবে কিন্তু আপনি পেন্টোগ্রাফ বলতে পারেন না, ঠিক আছে। এইটাকে আপনি কি কি নামে অভিহিত করতে পারেন, কি কি নাম আপনি বলতে পারেন, ঠিক আছে। এটার নাম কিন্তু পেন্টোগ্রাফ না, এটার নাম আপনি বলতে পারেন ওভারল্যাপিং ম্যাপ। OVERLAPPING, ওভারল্যাপিং MAP ম্যাপ। ওভারল্যাপিং ম্যাপ, কম্পারিজন ম্যাপ। আমার বানান একটু ভুল হইতে পারে, এটা আপনারা তো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা রাখি। তারপরে হচ্ছে হলো ওভারলে ম্যাপ, OVER ওভারলে ম্যাপ। তারপরে কোরেসপন্ডিং, CORRESPONDING, কোরেসপন্ডিং ম্যাপ। আপনারা কি জানেন বললেন না? সুপার ইম্পোজ, সুপার ইম্পোজ ম্যাপ। বানান ঠিক আছে দেখেন তো, সুপার ইম্পোজ ম্যাপ। তারপর বাংলা দিয়ে আপনি লিখতে পারেন তুলনামূলক নকশা। তুলনামূলক নকশা, হ্যাঁ, এই কয়েকটা নামে আপনি অভিহিত করতে পারেন। কিন্তু এইটাকে কিন্তু কোনোভাবে পেন্টোগ্রাফ বলা যাবে না। পেন্টোগ্রাফ যদি বলেন তাহলে কিন্তু এটা একটা শব্দের ভুল ব্যাখ্যা করছেন, বা ভুল শব্দে আপনি হচ্ছে হলো একটা ভুল শব্দ ব্যবহার করতেছেন। তো অনেকে একজন খুবই একটা ওয়েটওয়ালা মানুষ, ওজন আছে এরকম একটা মানুষ একদিন আমাকে বলতেছিল যে অশ্রুমণ্ডল, এটাকে মানুষ যেহেতু পেন্টোগ্রাফ নামেই চিনে, এটাকে মানুষ পেন্টোগ্রাফই বলবো। এই তুমি এগুলা কি নিয়ে আইসো, ওভারল্যাপিং, কম্পারিজন, ওভারলে, কোরেসপন্ডিং, হ্যান ত্যান 700, এগুলো এত কিছু দরকার নাই। মানুষ যে নামে চিনে ওই নামেই চিনুক, সমস্যা কোথায়? এটা একটা বলা চলে সার্ভে প্রফেশনে পেন্টোগ্রাফ শব্দটা একটা শব্দকোষে পরিণত হয়েছে। তো এখন বিষয় হলো, কোনো একজন মানুষ, অজ্ঞ মানুষ যদি এই শব্দটা প্রথম প্রয়োগ করে বা এই শব্দের প্রয়োগ শুরু করে, তাহলে এই জিনিসগুলো যদি ভুল শব্দ শুরু করে, তাহলে এগুলোকে কিন্তু আমাকে সংশোধন করে নিতে হবে। আমি যদি জানাশোনা লোক হই, কখনোই আমি একটা ম্যাপের উপর আর একটা ম্যাপ বসানোটাকে বা প্লেস করাকে আমি কখনোই এটাকে পেন্টোগ্রাফ বলবো না। এটাকে আমি এই কয়েকটা নামে আমি তুলনা করতে পারি। আর আমি ভাই আমার এত কিছু মনে রাখার দরকার নেই, আমি বাংলাতে ডাইরেক্ট বলবো তুলনামূলক নকশা। এখন বিষয় হলো, আমরাও কিন্তু আমাদের বিজ্ঞাপনগুলোতে কিন্তু পেন্টোগ্রাফ শব্দটা কিন্তু ব্যবহার করি। তো আমরা ব্যবহার করি, এর কারণটা হলো মানুষ কিন্তু এই শব্দটাকে, মানে সাধারণ মানুষ এই শব্দটাকে কিন্তু পেন্টোগ্রাফ নামেই কিন্তু চেনে। কিন্তু ও যদি আপনি বলেন যে আমি ওভারল্যাপিং করবো বলে যদি আপনি অ্যাড প্রচার করেন, আমার মনে হয় 80% মানুষই কিন্তু বুঝতে পারে না। তবে আপনি আপনার প্রয়োজনের স্বার্থে হয়তো পেন্টোগ্রাফ শব্দটা আপনি ব্যবহার করতে পারেন, এটা আপনার বিষয়। কিন্তু যখন টেকনিক্যালি আপনি যখন বিষয়গুলো কাজ করবেন, আপনার রিপোর্টে কিন্তু পেন্টোগ্রাফ শব্দটা রাখবেন না। আপনার রিপোর্টে থাকবে এই নামগুলো করতে পারেন। যেমন বানানটা দেখেন, এই বানানগুলো দেখেন, ওভারল্যাপিং, OVERLAPPING, ওভারল্যাপিং ম্যাপ। কম্পারিজন ম্যাপ, ওভারল্যাপিং ম্যাপ এর বাংলা কি? ওভারল্যাপিং ম্যাপ এর বাংলা হচ্ছে হলো একটা ম্যাপের উপর আর একটা ম্যাপ যখন বসে, মানুষ বলে না ওভার রাইট, মানে লাইনের উপর লাইন টানাকে যেহেতু ওভার রাইট বলে, ঠিক সেরকম একটা ম্যাপের উপর আর একটা ম্যাপ বসানোটাকে কিন্তু সংক্ষেপে কিন্তু বলে ওভারল্যাপিং, ঠিক আছে। কম্পারিজন মানে কি? কম্পারিজন মানে কি? এর মানে তুলনামূলক ম্যাপ। ওভারলে মানে কি? ওভারল্যাপিং, এগুলি কিন্তু একটা একই শব্দ কিন্তু, হ্যাঁ, একই শব্দ, একই অর্থ প্রকাশ করে। তো কোরেসপন্ডিং মানে কি? সেম। ওভারল্যাপিং সেম কিন্তু, ঠিক আছে। আর তুলনামূলক নকশা দেখতে বোঝাই যাইতেছে যে নতুন নকশা এবং পুরাতন নকশা একটা আর একটা ফেলানোর পরে যেটা তুলনা করতে যেটাকে বোঝায়, মানে তুলনা, এটা হচ্ছিল তুলনামূলক নকশা। সব থেকে ভালো শব্দটা আমার কাছে এখানে লাগে হচ্ছিল তুলনামূলক নকশা। তবে একটু অ্যাডভান্স ইংলিশে যদি লিখতে চান তাহলে লিখতে পারেন কোরেসপন্ডিং, CORRESPONDING, কোরেসপন্ডিং। এগুলো সবে মোটামুটি অ্যাডভান্স লেভেলের কিন্তু এইটা আমার কাছে বেশি স্মার্ট লাগে, কোরেসপন্ডিং ম্যাপ, এই শব্দটা আমার কাছে বেশি স্মার্ট লাগে। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এগুলো আমি একটু গ্রুপে দিয়ে দিই। কিন্তু এইটা কিন্তু পেন্টোগ্রাফ না, পেন্টোগ্রাফ কিন্তু একটা মেশিন।
নেটে তো প্রচুর প্রবলেম। এটা আমার মনে হইতেছে আমার পিসির সমস্যা। রেজিস্টার দেন। রিস্টার্ট কেমনে দেবো? রেকর্ড চলতেছে, সময়ের ব্যাপার আছে। আমি উইন্ডোজ দেওয়াটা খুব জরুরি। আচ্ছা, এখানে আমি আমাদের গ্রুপে শব্দগুলো আমি দিয়ে দিলাম, যার লাগবে তারা দেখতে পারেন, ঠিক আছে? আর আপনাদের রিপোর্টে যেন এই প্যান্টোগ্রাফে যদি লেখেন বানানটা যেন ভুল না হয়, ঠিক আছে? প্যান্টোগ্রাফ, প্যান্টোগ্রাফ, ঠিক আছে? আচ্ছা, এইবার প্যান্টোগ্রাফে যাওয়ার আগে, এই প্যান্টোগ্রাফে যাওয়ার আগে এই চলো ওভারল্যাপিং তুলনামূলক নকশায় যাওয়ার আগে প্রথমেই আমাদের লেয়ার সেটিংস করে নিতে হবে। লেয়ার সেটিংসের আগে আমাদের ইউনিট সেট আপ করার দরকার। আমি ইউনিট সেট আপটা করে নিই একটু দ্রুত। ইউএন ইন্টার পিসি নড়তেছে না। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাইতেছেন আপনারা? স্ক্রিন কি দেখা যায়? জি জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, জি স্যার, জি স্যার, দেখা যায়, দেখা যায় স্যার। আমি দেখা যায়। আপনাদের থেকে ডিসকানেক্ট হয়ে গেলাম, মাঝে মধ্যে একটু কথা বলতে হবে, পক্ষে বিপক্ষে কথা বলতে হবে। আচ্ছা দাঁড়ান, আমি একটা সেকেন্ডারি ডিভাইসে আমি দেখতেছি আমার স্ক্রিনটা দেখা যায় কিনা। আচ্ছা, আর দেখা যাচ্ছে স্যার, শুধু শুধু আসছে। ডি ডাইমেনশন সেট আপ করে নেই। প্রাইমারি ইউনিট এখানে আমরা দিলাম হচ্ছে হলো ইঞ্জিনিয়ারিং প্রিসিশন 00, আর কিছু নাই, টেক্সট স্ট্যান্ডার্ড। আর কি এস কিছু নাই, পরে লাগলে আনবো না। আচ্ছা, এইবার প্রথমে আমরা এই দুইটা ম্যাপ এখানে নিয়ে আসবো। হ্যাঁ, প্রথমে লেয়ার তৈরি করে নিতে হবে। হ্যাঁ, কারণ যেহেতু এটা একটা পেন্টোগ্রাফ, হ্যাঁ, এটা হচ্ছে ওভারল্যাপিং ম্যাপ। আচ্ছা, যেহেতু দুইটা ম্যাপ নিয়ে আমরা একসঙ্গে কাজ করব, এই জন্য দুইটা ম্যাপ আলাদা আলাদা লেয়ারে থাকুক। এলএ ইন্টার। আচ্ছা, প্রথম একটা লেয়ার নিলাম। লেয়ার তো আপনারা লেয়ার দেখাইছি, যেখানে ক্লিক করলে লেয়ার চলে আসবে। এখানে নাম দিলাম হচ্ছে হলো সিএস ম্যাপ। হ্যাঁ, এটার একটা কালার দিয়ে দিই, কালার লালই দিলাম, আপনি যে কালার মন চাই দিবেন। এটা কালার লাল দিলাম। আর একটা লেয়ার নিলাম আর এস ম্যাপ। আপনার যে ম্যাপ যদি বিএস হয় আর যদি এসএ হয়, কি যে ম্যাপ সেই ম্যাপে আপনি দিবেন। এটা একটা লেয়ার নিলাম সিএস ম্যাপ, আর একটা লেয়ার নিলাম আর এস ম্যাপ। আর এস ম্যাপ যে লেয়ার আছে এটা কালারটা আমরা পরিবর্তন করে দিলাম, এটা আমরা দিলাম হচ্ছে হলো নীল রং দিলাম, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি তাহলে যেহেতু সিএস ম্যাপটা আমি এখানে নিয়ে আসবো, সিএস লেয়ারটা আমি অ্যাক্টিভ করে রাখি। এগুলো কিন্তু লেয়ার মেনটেন করে না কাজ করলে কিন্তু কুলাইতে পারবেন না, বুঝতে পারছেন? কুলাইতে পারবেন না। কি কি লাভ আছে আমরা লাভটা পরে দেখবো। হ্যাঁ, আমরা আপাতত কাজের প্রসেসগুলো দেখতেছি, লেয়ার মেনটেন করে কাজ করতেছি। আচ্ছা, সিএস ম্যাপটা আমার অ্যাক্টিভ আছে, দেখেন লেয়ার অ্যাক্টিভ করেছি। এই দেখেন সবুজ টিক মার্কটা সিএস এর পাশে এই লেয়ারে অ্যাক্টিভ করা আছে, সবুজ টিক মার্ক দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই লেয়ারটা অ্যাক্টিভ, আপাতত এটা কেটে দেই। এখন আমি যে ম্যাপটা নিয়ে আসবো এটা সিএস লেয়ারে কিন্তু চলে আসবে। হ্যাঁ, আপনারা যে প্রসেসে ম্যাপটা নিয়ে আসেন সেই প্রসেসে নিয়ে আসেন, আমি আমার প্রসেসে নিয়ে যাই। সিএস ম্যাপ, সিএস ম্যাপ, ক্লিক 3960 না 80, 1960 3960, 3960। জিরো। এ ইন্টার, জেড ইন্টার, এ ইন্টার, ঠিক আছে? এই যে দেখেন আমার ম্যাপ চলে আসছে। দেখেন যেহেতু ম্যাপের পাশে যেহেতু লাল কালার আছে, মানে আমি শিওর যে আমার এই ম্যাপটা কিন্তু অবশ্যই সিএস লেয়ারে আসছে। হ্যাঁ, আর এই পাশে প্রপার্টিসে কিন্তু অল টাইম এখানে খেয়াল রাখতে হবে সবগুলো কিন্তু বাই লেয়ার কিন্তু সিলেক্ট থাকতে হবে। এখানে কিন্তু কাস্টমাইজ করলে কিন্তু সমস্যা, এখানে অল টাইম বাই লেয়ার সিলেক্ট থাকবে তিনটাতেই। লাইন কালারেও বাই লেয়ার, লাইন ওয়েটেও বাই লেয়ার, লাইন টাইপেও বাই লেয়ার,
ঠিক আছে? আচ্ছা, আমার সিএস ম্যাপ আসছে, এইবার আমি আরএস ম্যাপটা নিব। এর জন্য আরএস ম্যাপ নেওয়ার জন্য দেখেন আমাকে আর লেয়ার সেটিংসে আর যেতে হবে না, আমি এখানে গিয়েই এখানে ক্লিক দিলে দেখেন আরএস লেয়ারটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে ক্লিক দিলে এখানে অ্যাক্টিভ হয়ে যাবে, আমাকে আর লেয়ার সেটিংসে যাইতে হবে না। তারপরেও গিয়ে আমি এটা ইনিশিওর করছি যে আমার এই আরএস লেয়ারে অ্যাক্টিভ হয়েছে কিনা। তো এরকম হইল কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার দেখেন আমরা দেখি যে আরএস লেয়ারটা অ্যাক্টিভ হইলো কিনা। এই যে দেখেন আরএস লেয়ার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমাকে এখানে এসে কিন্তু বা এই ডায়লগ বক্সটাকে অন রেখে কিন্তু আমাকে কাজ করতে হইতেছে না, আমি ওখানে ক্লিক দিলেই কিন্তু আরএস লেয়ার অ্যাক্টিভ হয়ে যাবে। আরএস লেয়ার যাতে অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে এর পাশে আমরা আরএস লেয়ারটা নিই। আচ্ছা, যেহেতু আমার একটু ভুল হয়েছে, এটা আমি একটু রোটেট করে নিই। হ্যাঁ, যেহেতু ভুল হয়েছে ওটা একটু রোটেট করে নিই। আরও ইন্টার। আচ্ছা, এইবার দেখেন এইখানে কিছু বিষয় আছে, কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। আমরা কিন্তু আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে কিন্তু আমরা প্রমাণ করেছিলাম যে আমাদের নকশাগুলো কিন্তু সঠিক নয়। ভুল নকশা দিয়ে যদি আপনি পেন্টাগ্রাফ করেন, এই পেন্টাগ্রাফের কিন্তু 4 পয়সাও কোনো মূল্য থাকবে না। বুঝতে পারছেন? 4 পয়সাও কোনো মূল্য থাকবে না। তো এখন বিষয় হলো, তো এই প্রবলেমগুলো আমরা কিভাবে ফিক্সড আউট করব। অনেকেই আমাদের বলে যে হলো যে আমার কাছে এরকম অনেক কাজ আসে, আমি করি না, যে স্যার আমাকে হচ্ছে হলো পুরা মৌজা ম্যাপের আমাকে পেন্টাগ্রাফ করে দেন, আমি সার্ভেয়ার, তো আমার তো আর স্যার আপনার বারে বারে তো আপনাদের কাছে আসা সম্ভব না, এটা অনেক টাকা পয়সার বিষয়, আপনি এটা পুরা মৌজা করে দেন। পুরা মৌজা কিন্তু একসাথে যদি পেন্টাগ্রাফ করেন, একটার পর একটা যদি প্লেসমেন্ট করেন, তাহলে কিন্তু ভুল হবে, কিন্তু হ্যাঁ সঠিক হবে না। ঠিক আছে, এখন সাপোজ ধরেন কথা আমি হচ্ছে হলো সাপোজ ধরেন আমি 43 নাম্বার দাগের সমস্যা, এই দাগটাকে সেন্টার করে মূলত আমাকে পেন্টোগ্রাফ করতে হবে। তো এই দাগ সংলগ্ন আমাকে সাপোজ 43 কোনটা, এইটা। আচ্ছা, এটা একটু মার্ক করে নিই। আচ্ছা, এই দাগ সংলগ্ন কয়েকটা দাগ আমি এর আশেপাশে কয়েকটা দাগ আমরা নিব আর কি। স্যার ক্লাস রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমি যদি একবারে যদি পুরা ম্যাপ যদি পেন্টাগ্রাফ করি, তাহলে এটা কিন্তু 100% ভুল হবে, এবং এই ভুল রেজাল্টের উপরে কিন্তু সিদ্ধান্ত যেটা নেবেন ওই সিদ্ধান্তটাও ভুল হবে। আমাদের দেশের অনেক বড় বড় সার্ভেয়ার, যারা নিজেদের সার্ভেয়ার জাতির পিতা মনে করে, হ্যাঁ, তারা পুরা ম্যাপ টেস্ট করে নিয়ে যায়, করে পুরা ম্যাপ পেন্টাগ্রাফ করে ফিল্ডে নিয়ে যায়, যে এটা তাদের কী কাজে লাগে এটা তারা জানে আর আল্লাহ মাহবুদ জানে। বুঝতে পারছেন? এবং সেটা রেটও থাকে, একটা করে পেন্টাগ্রাফ করে 25,000 30,000 টাকা পেন্টাগ্রাফের রেটও থাকে। তা তারা ফিল্ডে নিয়ে যায় যে কী করে এটা নিয়ে আল্লাহ জানে। বিশাল বড় বড় ম্যাপ, বুঝতে পারছেন, উপর থেকে নিচ পর্যন্ত দাগ, পুরা এই মৌজাটাই তারা হচ্ছিলো পেন্টাগ্রাফ করে নিয়ে গেছে। তাহলে যেহেতু আমার হচ্ছিলো দাগ হয়ে গেল 42, এদিকে একটু বেশি নেওয়া হয়ে গেছে। ওই দাগ সংলগ্ন 7 8টা 10 12টা, মানে যত বেশি নিতে পারেন ভালো হয় আর কি। ওই দাগ সংলগ্ন, এই দাগ সংলগ্ন কয়টা, এদিকে গেল হচ্ছে 1টা 2টা 3টা 4টা, এদিকে গেল হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, যাই 6 7টা 8টা, উপরের দিকে 6 7টা 8টা যেন ম্যাপ থাকে। এই যেমন দেখেন, আপনি যখন একটা জায়গাতে যখন জমি পরিমাপ করতে যান, আপনারা দেখেন না অনেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার বা অনেকে এই 500 ফিট 600 ফিট দূর থেকে সীমানা নির্ধারণ করে আসেন না? তো পেন্টাগ্রাফটাও কিন্তু সীমানা নির্ধারণে কিন্তু অনেকটা সহায়ক হবে। তো সুতরাং আমরা কিন্তু আমাদের একটা প্রবাদই আছে যে হলো দাগ সংলগ্ন 3টা দাগ থেকে মেপে আসলেই যথেষ্ট। তো এই জন্য আপনারা দাগ সংলগ্ন এই 3 4 5টা বা 6টা 7টা 8টা, মানে এরকম ভেঙে ভেঙে আপনারা পেন্টাগ্রাফ করবেন, বুঝছেন? একবার যদি পেন্টাগ্রাফ করেন, পেন্টাগ্রাফটা ভুল হবে, ভুল হওয়ার পসিবিলিটি নাই, কিন্তু ভুল হয় কারণ আমাদের ম্যাপগুলোই কিন্তু সঠিক নয়। কিন্তু
এখন ম্যাপ ভুল হইলে হইলে এর মানে কি আমরা পেন্টাগ্রাফ করবো না নাকি? মানুষ তো পেন্টাগ্রাফ নিতেছে, কোর্টের তো সব কাজেই পেন্টাগ্রাফ, যেখানে পেন্টাগ্রাফ লাগবে না কোর্ট ওখানেও পেন্টাগ্রাফ চায় বসে আছে। তাহলে আমাদের তো পেন্টাগ্রাফ করতে হবে, যেহেতু পেন্টাগ্রাফ করতে হবে এই দাগ সংলগ্ন কয়েকটা দাগ আমি ট্রেস করে নেব, ট্রেস করে নিয়ে আমি হলো পেন্টাগ্রাফ করব, ঠিক আছে? তাহলে আমরা শনাক্ত করলাম। সাপোজ ধরেন আমার দাগ নাম্বার হলো এইটা, এইটা, এই দাগটাই বড় দাগটা আর কি। এই বড় দাগটা এটা আমার হলো নালিশি জমি। ঠিক আছে, এই দাগটা আমার সাপোজ ধরেন নালিশি জমি, মানে এই দাগটাকে সেন্টার করে আমাকে কাজ করতে হবে। তাহলে এই দাগ সংলগ্ন 7-8টা বা 10-12টা, এদিকে তো এখানে শেষই, তাহলে পুরাটাই নিয়ে না, শেষ যেহেতু পুরাটাই নিয়ে না, এই 10-12টা দাগ, 15টা দাগ, যত বড় দাগ তো একটু বেশি নিবে, অল্প বেশি। আর এই ছোটো দাগগুলো একটু অ্যাভয়েড করবে, ছোটো দাগ আসলে পেন্টাগ্রাফে খুব বেশি উপকারে আসে না, বুঝতে পারছেন? এই ছোটো দাগ করে লাভ হয় না, একটু বড় বড় গোটা গোটা দাগগুলো আপনি নেবেন আর কি। আর রাস্তা, আর পেন্টাগ্রাফের সময় রাস্তা মাস্ট, আশপাশে যদি রাস্তা থাকে নেবেন, যদি আশপাশে রাস্তা না থাকে যেভাবেই হোক, মানে রাস্তা আপনি খুঁজে বের করবেনই, সেটা যেভাবেই হোক, ঠিক আছে? এই বড় সংলগ্ন, যাই হোক, মানে আপনারা তো অন্তত এইটুকু বুঝছেন যে আমাদের কতটুকু অংশ আমাদের ইয়ে করতে হবে। যেমন দেখেন এখানে একটা বড় লাইন আছে, রাস্তা আছে, তার মানে আমার এই পর্যন্তই যথেষ্ট, এর বাইরে যাওয়ার দরকার নাই। আপনার যদি কোনো কারণে যদি সাপোজ ধরেন জমি ঠেলা ঠেলে রাস্তায় এবার আপনি যেতে পারবেন, তাহলে রাস্তা পর্যন্ত নিলেই আপনার যথেষ্ট। রাস্তার কথা যে এখানে একটা রাস্তার মধ্যে কিছু একটা আছে, এটাও নিলাম, নিবার মন চাইলে ওইটাও নিলাম, নিয়ে এনা এইটুকু 2 ম্যাপেরই এই অংশটুকু আপনি পেন্টাগ্রাফ করবেন, মানে টেস্ট করবেন আর কি। বলেন তো কী কী বিষয় খেয়াল রাখতে হবে পেন্টাগ্রাফের ক্ষেত্রে, মানে শুরুর দিকে কতটুকু অংশ নিয়ে আমাকে কাজ করতে হবে বলেন। হ্যালো, আশেপাশে 4-5টা দাগ দিতে হবে আর কি। আচ্ছা, পুরো ম্যাপ আমাকে পেন্টাগ্রাফ করলে কি সমস্যা? ভুল হতে পারে। এটা এটা ভুল হতে পারে, এটা বললে তো হবে না, কিন্তু এটা টেকনিক্যাল ব্যাখ্যা কি আপনি বলবেন, আমি মানে নেব নাকি ভুল হবে, ব্যাখ্যাটা কি, কেন ভুল হইতে পারে? স্যার নির্দিষ্ট কোনো পয়েন্ট ধরে যদি করে তাহলে এক একটা পয়েন্টের মান এক এক রকম হবে। এত বড় ইয়ে করা, নকশা ট্রেস করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আছে। নকশার কিন্তু আমাদের বাংলাদেশের নকশাগুলো কিন্তু পুরাটাই ভুলে ভরা। হ্যাঁ, স্ক্যান কপি, স্ক্যানের কথা বলতেছি, নকশাকে আমি ভুল বলছি না। আমাদের স্ক্যান করাগুলো সঠিক নয়, সঠিক না হওয়ার কারণে এই কোণার থেকে যদি আপনি মিলাইতে শুরু করেন, হয়তো খুব বড় জোর এই কোণার থেকে যদি মিলাইতে শুরু করেন, খুব বড় জোর এই যে এই পর্যন্ত মিল পাবেন, এই পর্যন্ত আপনি মিল পাবেন। এই যে লাইন একটা টেনে দিলাম, এই লাইন পর্যন্ত হয়তো মিল পেতে পারেন, কিন্তু এর ওই পাত্রে দেখবেন আর মিল নাই। তাহলে এটার কারণ কি? কিংবা এই যে 43 নম্বর প্লটটাকেই সেন্টার করে আপনি কাজ করবেন। আপনি পেন্টাগ্রাফ একটা ম্যাপের উপর একটা ম্যাপ প্লেস করার পর আপনি দেখতেছেন ওদিকে ওই লাল দাগ, এদিকে এই লাল দাগ, হ্যাঁ, এই পর্যন্ত আপনি মিল পাবেন, এর ওই পাশে আর মিল পাইতেছেন না। এর কারণ কি? এর মানে কি আপনার এই নকশাকে যারা প্রস্তুতকারক তারা কি ভুল করছে? হ্যালো, একটু আমার সাথে কথা বলতে হবে, হ্যাঁ, আমি কিন্তু কথা বলতে হবে। আর যদি কথা না বলেন তাহলে সামনের দিন থেকে আর কথা আর ক্লাস না করায় আমার 20-25 মিনিট লাগবে, আমি একটা ভিডিও তৈরি করে ছাইড়া দেবো, আপনারা দেখে ফেলবেন। কথা বলতে হবে, তাহলে লজিক দেওয়া শিখবেন, ঠিক আছে? কথা না বললে কিন্তু লজিক দিতে পারবেন না। ফিল্ডে যায় কিন্তু মুখ দিয়ে এই পর্যন্তই বলতে হবে যে ভুল হতে পারে, ভুল আছে, কিন্তু কেন ভুল আছে এই ব্যাখ্যাটা কিন্তু আপনি দিতে পারবেন না কিন্তু। এখন বলেন, আমি একটা ম্যাপের দেখা গেল এইটুকু মিলাইতে যায় দেখতেছি যে এইটুকু মিলে গেছে, কিন্তু এর ওই পারে আর মিলতেছে না, এর ওই পারে এদিকে যায় এই প্লটটা আর মিলতেছে না। এর কারণ কথা কি কেউ শুনতেছে? তো বুঝতেই পারতেছে না। জি স্যার বলেন। রেসপন্স করেন আপনারা। হ্যাঁ শোনা যাচ্ছে। এটার কারণটা কি, কেন মিলতেছে না?
আপনি বলেন স্যার, বুঝতেছি না। আচ্ছা, আমরা প্রিভিয়াস ক্লাসে যে এই নকশাগুলো যে সঠিক নয় তার কি প্রমাণ দেখছি, মনে আছে? জি স্যার। কি প্রমাণ দেখছি বলেন তো, কি দেখছি? স্যার আমরা ডাইমেনশন দিয়ে দেখছিলাম যে নকশার যে ইয়েটা দেওয়া আছে স্কেলে মিল নেই। তাহলে মানগুলো এই কমে যায়। গ্রিডগুলা কি এক একটা এক এক মানের গ্রিড নাকি এটা সমমানের গ্রিড? গ্রিডের মানগুলো কি এক নাকি ভিন্ন? মানে সমমানের হওয়ার কথা ছিল কিন্তু সমমান হচ্ছে না স্যার। তাহলে এটা কি সমস্যা হইলো যে সমমানের হইতেছে না? তাহলে যদি সমমানের না হয় গ্রিডগুলো টানছে কি জন্য তারা, দিছে কি জন্য তারা? যদি ধরেই নিলাম গ্রিডের মান সমান নয়, তাহলে গ্রিড দিছে কেন তারা? অবশ্যই সমান, সমান বিধায় গ্রিডগুলো দেয়, কিন্তু গ্রিডগুলো কিন্তু রেফারেন্সের জন্য দেয়। হ্যাঁ, এখানে দেখেন এই গ্রিডের মান হচ্ছে হলো 331 ফিট। এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে, পেন্টাগ্রাফের ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো বুঝতে হবে, কিন্তু না বুঝলে কিন্তু সমস্যা, তাহলে কিন্তু ওই মানুষের মতো পেন্টাগ্রাফ করে ফেলে দিবে। আচ্ছা, দেখেন পাশাপাশি গ্রিড দেখেন, একটা 331 আর একটা 329। হ্যাঁ, আচ্ছা এবার একটু এই সাইডে আসি। আচ্ছা দেখেন, এমন একটা গ্রিড নেই যে এই গ্রিডের ভিতরে ম্যাপের অংশ আছে। দেখেন এই গ্রিডটা হচ্ছে হলো 333 ফিট, ঠিক আছে? এবার দেখেন আর একটা গ্রিড, এই সাইডে একটা গ্রিড দেখি 333। এবার এই গ্রিডটা দেখি কত ফিট। ওটা 331, এটা 332.10, প্রায় কাছাকাছি। আচ্ছা এটা মেনে নিছি। আচ্ছা এবার এই গ্রিড দেখি 332.6। আচ্ছা, এই নকশাটা মোটামুটি ঠিক আছে, বুঝতে পারছেন, কিন্তু আসলে এত সঠিক নকশা পাবেন না। আর এই নকশাটা আমি বেছে নিছি, বুঝতে পারছেন, কারণ নকশা যদি একটু ঝামেলা হয় তখন আমার ক্লাস নেওয়াটা অসুবিধা, এই জন্য আমি নকশাটা আমি বেছে নিছি। তো আপনাদের আমার এখানে যতটুকু মিল পাইতেছেন আপনার নকশাতে কিন্তু এতটুকু মিল পাবেন না। এটা আবার 325। এই গ্রিডটা হলো 335, ওইটা 325, এটা হচ্ছে 335, প্রায় 10 ফিটের একটা গ্যাপ। এখন বিষয় হলো এই যে নকশার হলো এই অবস্থা, তো এই নকশা একটার উপর একটা ফেলাইলে কি মিলবে? মিলবে? না স্যার, মিলবে না। তো এখন মিলবে না, তাহলে এর উপর কি পেন্টাগ্রাফ করলে কি পেন্টাগ্রাফটা সঠিক হবে? না স্যার, এই সমস্যা। এই বাংলায় কস। আচ্ছা, তো এই কারণে আমি বলতেছিলাম আপনি ছোট ছোট এলাকা জুড়েই আপনি পেন্টাগ্রাফ করেন, একবারে পুরো নকশা পেন্টাগ্রাফ করতে যায়েন না, ঠিক আছে? এটাই কারণ, ছোট ছোট এলাকা জুড়ে যখন পেন্টাগ্রাফ করবেন অনেকাংশে মিল পাবেন, বুঝতে পারছেন, অনেকাংশে মিল পাবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে মিল পাবেন, ঠিক আছে? আচ্ছা, এই হলো বিষয়। তাহলে দুইটা ম্যাপ আমরা দুইটা জায়গাতে আমরা প্লেস করছি। আচ্ছা, প্লেস করার পরে দেখেন, একটু খেয়াল করেন, দেখেন এইবার আমরা হচ্ছে হলো এই ম্যাপকে এটার সাথে আমরা ইয়ে করব, এই অ্যালাইন করব। কিভাবে অ্যালাইন করব দেখেন, প্রথমে আমরা ম্যাপের দুইটা পয়েন্ট নিই, ফিক্সড পয়েন্ট নিই, ঠিক আছে? আচ্ছা, এমন একটা পয়েন্ট নেই যে পয়েন্টটা খুব সহজে আমি ধরতে পারতেছি পরিষ্কার, যেমন এই যে এখানে একটা পয়েন্ট নিলাম আমি, এখানে একটা পয়েন্ট আমি নিলাম, এইখানে একটা পয়েন্ট নিলাম আমি, ঠিক আছে? এই পয়েন্ট এই একটা পয়েন্ট নিলাম, তাহলে ওই পাশেও এই সেম জায়গাতে একটা পয়েন্ট নিই। দেখেন দুই পাশে কিন্তু এই পয়েন্টটা পরিষ্কার কিন্তু ক্লিয়ারলি দেখা যাইতেছে। হ্যাঁ, হইল না? সমস্যা কই? এই যে, সব জায়গায় আচ্ছা, এই একটা পয়েন্ট নিলাম, একটা পয়েন্ট নিয়ে নিছি। হ্যাঁ, এবার আর একটা পয়েন্ট নেই,
নির্দিষ্ট একটা পয়েন্টে যে পয়েন্টটা ক্লিয়ার দেখা যাচ্ছে এই পয়েন্ট এখানে। আচ্ছা দেখি ওইখানেও কি এটা ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ, এইখানেও এটা ক্লিয়ার দেখা যাইতেছে। তাহলে এইখানে একটা পয়েন্ট নিই, ঠিক আছে? পয়েন্ট নিলাম, এদিক দিয়ে একটা লাইন নিলাম, লাইন একটু পার হয়ে যাবে, ঠিক আছে? একটু এদিক ওদিক হইতে পারে, আপনারা একটু দেখে শুনে করবেন, এটাই খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? দেখেন এই একটা পয়েন্ট নিছি, ওই যা তো নেই নি এখনো, এখানে নেই, এখানেও নিয়ে নিই, এখানেও নিয়ে নিই, ঠিক আছে? এই দুটো পয়েন্ট হয়ে গেছে। এবার আমি অ্যালাইন করবো। হ্যাঁ, সব সময়ের জন্য আরএসটাকে সিএস সাপেক্ষে অ্যালাইন করবেন, কারণ সিএস নকশাগুলো কিন্তু পিডিএফগুলো কিন্তু অধিকতর সঠিক, ঠিক আছে? আরএসটা সিলেক্ট করলাম, এবার কমান্ড দিলাম অ্যালাইন, এল ইন্টার, কমেন্ট বক্সে বলতেছে স্পেসিফাই ফার্স্ট সোর্স পয়েন্ট, ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট। এবার সেকেন্ড সোর্স পয়েন্ট, সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট, দেন ইন্টার অ্যান্ড ইয়েস। দেখেন সিএস এর উপরে কিন্তু আরএসটা পড়ে গেছে। হ্যাঁ, তাহলে আরএস লেয়ারটা যেহেতু উপরে আছে, তাহলে আরএস লেয়ারের আমরা ট্রান্সপারেন্সিটা কমায় দিই, এলে লেয়ারে চলে যাবো, এখানে ট্রান্সপারেন্সি করে দিই আরএস এর 40, আচ্ছা 40ই করে দিই। এই যে দেখেন ট্রান্সপারেন্সি করলাম, দেখেন উপরের লাইনটা কিন্তু একটু হালকা হয়ে গেছে, ঠিক আছে? দেখেন অনেকাংশে কিন্তু আমি কিন্তু এটা কিন্তু জানে শুনে এই ম্যাপটা নিয়েছি। দেখেন লাইনের উপর লাইন মিলে গেছে, কারণ এই ম্যাপটা সঠিক। কিন্তু ম্যাক্সিমাম টাইমে এত সঠিক ম্যাপ আপনি কিন্তু পাবেন না। কিন্তু দেখেন লাইনের উপর লাইন পড়ে গেছে, দেখেন লাইনের উপর লাইন পড়ে গেছে, মোটামুটি রকমের, মোটামুটি না, মোটামুটি। এই যে এখানে একটু ডিসপ্লেস হয়ে গেছে, এই দেখেন এখানে একটু ডিসপ্লেস হয়ে গেছে। এই যে দেখেন এই যে হালকা কালার, এটা কিন্তু আরএস, যেহেতু আমি আরএস লাইনটা কিন্তু এই লাইন ওপাসিটিটা যেহেতু আমি কমায় দিছি, তাহলে আমার যেহেতু 43, তাহলে আমি ওই মাথা এই মাথার এই মাথা অ্যালাইন করলে কি হবে? তাহলে আমাকে অ্যালাইন অবশ্যই করতে হবে এই 43 দাগের আশেপাশের কোনো প্লটের সাথে, নাকি? আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। দেখেন এই যে দেখেন একটা লাইন উপরে একটা লাইন নিচে, দেখেন আরএসটা নিচে আছে, সিএসটা উপরে আছে। আবার এইখানে দেখেন সিএসটা উপরে আছে, আরএসটা নিচে আছে, তার মানে খুব স্বাভাবিক লাইনটা কিন্তু আরো নিচে নামবে, নাকি? নাকি আইল সরে গেছে? আই সরে গেছে স্যার, আবার সরে গেছে। তাহলে আই সরে গেছে, আই আমার এই অ্যালাইনটা কিন্তু সঠিক হয় নাই। আমার এই অ্যালাইন কি সঠিক হয়েছে? এই আপনারা কি বুঝতেছেন না? কথা না বললে ক্লাস নেওয়া যায় না। জি স্যার। এটা এখানে কি সমস্যা, আমি কি গন্ডগোল করছি যে আমার এখানে হইল না? বলেন। নতুনে পুরাতনে স্যার বেশ কম হয়েছে আর কি। আমরা অ্যালাইন করেছি অনেক দূরের মানে দাগ নিয়ে, দুই প্রান্তের দুইটা পয়েন্ট নিয়ে আমরা অ্যালাইন করেছি। গুড গুড। এটা কে বলছে? রিয়াল, কে? রিয়াল। ও রিয়েল ভাই, রিয়েল ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট। আমরা অনেক দূর থেকে কিন্তু অ্যালাইন করছি, তার মানে আমাকে অ্যালাইন অবশ্যই এর আশেপাশে, যেহেতু 43 নম্বর প্লট আমাদের নালিশি দাগ, এর আশেপাশের লাইনগুলো নিয়ে অ্যালাইন করা উচিত ছিল। তো সুতরাং তাহলে আমাদের অ্যালাইন যেহেতু ভুল হয়েছে, আমরা আবার তাহলে ফেরত যাই। আচ্ছা, যেহেতু 43 নম্বর প্লটের আশেপাশে আমাকে অ্যালাইন করতে হবে, তাহলে এখানেই আমি একটা প্লট দেখি 43 নম্বর, এই যেটা। আচ্ছা, এবার অ্যালাইন করার জন্য সব সময় 4টা সীমানা মাথা যেখানে এসে যুক্ত হয়েছে, এই মাথাগুলা পয়েন্ট হিসাবে আপনি নেবেন। কিন্তু বিভিন্নভাবে পেন্টাগ্রাফ আপনি করে দেখতে, যেভাবে মিলবে ওভাবে আপনি চল কাজ করবেন, ঠিক আছে? এটা একটা পয়েন্ট নিলাম, যেহেতু এইটা আমার একটা প্লট, তাহলে এইদিকে কোনো একটা পয়েন্ট নেই। আচ্ছা, এই 3 মাথাটা একটা পয়েন্ট নিলাম আমি। তার মানে অ্যালাইন অবশ্যই আমাকে করতে হবে প্লটের আশেপাশের কিছু পয়েন্টের সাথে। এবার এই 2টা পয়েন্ট আমাকে এই নকশাতে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, আইডেন্টিফাই করতে হবে। কোনটা যে
তিন মাথা 52 নম্বর দায়, তিনটা করে এটা। এই যে এইটা একটা পয়েন্ট, হ্যাঁ এইটা একটা পয়েন্ট। এইটা একটা পয়েন্ট নিলাম। আর একটা যেখানে তিন মাথার, এই যে এইটা নিছি একটা, এইটা না কোনটা নিচ্ছি আর একবার দেখে আসি। আর না হলে একটার পর আর একটা ফেলায় আমরা দেখবো, হ্যাঁ ফেলায় আমরা দেখবো। তাই আমি আর ফেলাইতেছি না, একটার পর একটা ফেলাইতেছি না। এইটা না, এইটা এটা না, জি স্যার। আপনারা কিচ্ছু বোঝেন না। আজকে বুঝলাম যে আপনারা আমার ক্লাস কিচ্ছু বোঝেন না। এল ইন্টার ফার্স্ট সোর্স পয়েন্ট, ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট, সেকেন্ড সোর্স পয়েন্ট, সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট, ইন্টার এস। যেহেতু আর এস করে আর এস এর লাইন অপাসিটিটা লেয়ারে গিয়ে আমরা যাই কমাই দিই 40। এই যে দেখেন লাইন টু লাইন মিলে গেছে, দেখেন এখন মিলে গেছে, এখন মিলে গেছে, দেখেন মিলে গেছে। এবার দেখেন এখানে মিলছে, কিন্তু এবার দেখি এই দিকে মিলছে কিনা। আজ দেখেন এদিকে গন্ডগোল হয়ে গেছে, আজ লাইনগুলো নিচে নামে আসছে, দেখছেন এদিকে গন্ডগোল হয়ে গেছে। এই যে দেখেন এগুলো মিলেই নি। আজ দেখেন রাস্তা লাইনে সোজা আসার কথা, দেখেন রাস্তা একটু আপনার এই পূর্ব দিকে একটু ঠেলে চলে গেছে। আজ দেখেন এই লাইনগুলো দেখেন চলে গেছে, সরে গেছে। কিছু কি বুঝলেন? কিছু কি বোঝা গেছে? এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে আসতেছে, দেখেন এই এগুলোও কিন্তু সরে গেছে, দেখেন সরে গেছে। কিন্তু এই জায়গাতে আমি যত অ্যালাইন করে নিছি, কই গেল, এই যে এই জায়গাগুলো কিন্তু ঠিক হয়ে আসছে, দেখেন এই জায়গাগুলোতে কিন্তু কোনো গন্ডগোল নাই নাকি? এখন বলেন তো, জি স্যার। বলেন তো কি জন্য পুরা নকশা আমরা পেন্টাগ্রাফ করবো না? নকশাগুলার আসলে স্ক্যান ঠিক নাই। দূর থেকে করতে গেলে যে জায়গাটা আমি নিব ওই জায়গাটা নাও মিলতে পারে। রাইট, ফলে রাইট, ওটা জায়গা মিলবে না। আমি এই যে দেখেন আমি বললামই তো, এই দেখেন এই জায়গাটা যাই দেখেন গন্ডগোল হয়ে গেছে, এই জায়গাটা যাই গন্ডগোল হয়ে গেছে। এখন যারা পুরা নকশা পেন্টাগ্রাফ করতেছে এদের কাজটা কাজ কতটুকু সঠিক, ওদের কাজকে আমাকে আর দেখতে হবে যে তারা কাজ সঠিক করলো না ভুল করলো? চোখ বন্ধ করে বলা যাবে না যে তারা কি কাজ করতেছে? ইয়েস অর নো? হ্যাঁ ভুল হবে। যারা পুরা নকশার পেন্টাগ্রাফ করতেছে তারা কিন্তু ভুল করতেছে, কিন্তু তাদের কাজ কিন্তু আর দেখতে হবে না, আর দেখার দরকারই নাই যে ভাই কতটুকু সঠিক করছে। এখন দেখেন এই জিনিসগুলো আমাকে মিলাইতে গেলে লাইনগুলো আমার হাত দিয়ে সরাইতে হবে না? হবে কি না? এছাড়া কি এটা মিলানো সম্ভব? মানে আপনাদের এমন কেউ কি আছেন যে এই জিনিসটা এখানে যে একটা ইরর আছে, আমাদের নকশাগুলোতে যে ইরর আছে এটাকে ওভারটেক করে এই জিনিসগুলো মিলাই দিবেন কোনো ধরনের হাতে কাস্টমাইজ না করে? এই যে দেখেন এই জায়গাগুলোতে দেখেন একটু দেখেন আইল একটু কার্ভ হয়ে গেছে, দেখেন আইল একটু কার্ভ হয়ে গেছে, এখানেও কিন্তু আইল কার্ভ হয়ে গেছে। তো অবশ্যই এই দুইটা লাইন কিন্তু একটা জায়গাতেই কিন্তু বসাটা উচিত ছিল। এই নান্নু ভাই কিছু বলেন, ভুলভাল কথা বললে একটু ধরাই দেন। নান্নু ভাই আছে? হ্যাঁ আছি আছি শুনতেছি। এখানে কি আমার যুক্তিগুলা কি মানে আপনারা কি খণ্ডন করতে চান, কিছু বলতে চান এই প্রসঙ্গে? না না ঠিক আছে, নকশা স্কেল করার সময় অনেক ক্ষেত্রে সমস্যা হয় আর কি, যে স্ক্যান করার সময়। এখন বিষয় হলো দেখেন আমি এইটুকু দেখেন আমার প্লটের আশেপাশে আমি অ্যালাইন করে নিচ্ছি, দেখেন আমার প্লট কিন্তু খুব সুন্দর করে মিলছে, কিন্তু খুব সুন্দর করে মিলছে। কিন্তু দেখেন একটু দূরে আসে দেখেন এই যে দেখেন গন্ডগোল শুরু হয়ে গেছে, দেখেন এরপর থেকে দেখেন এইদিকে যেতে থাকেন, দেখেন গন্ডগোলের মানে শেষ নাই। এই যে দেখেন এই দেখেন এই আরএস এর ইয়াটা দেখেন কোন দিক দিয়ে গেছে, আর সিএস এর লাইনটা কোন দিক দিয়ে গেছে। তাহলে কিন্তু যারা পুরা নকশা পেন্টাগ্রাফ করতেছে চোখ বন্ধ করে বলা যায় এরা হচ্ছে প্রতারক। এটা যেই হোক, এটা যদি অশ্রুমণ্ডলকেও যদি কালকে দেখেন যে অশ্রুমণ্ডল বলতেছে যে
যে আমি পুরা নকশা পেন্টাগ্রাফ করে দিতেছি বা আমি এই কাজ করতেছি, বুঝবেন যে অশ্রুমণ্ডল চুরি পেশায় নামে নামে পড়ছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের নকশার সীমাবদ্ধতার কারণে কিন্তু পুরো নকশা পেন্টাগ্রাফ করা সম্ভব হয় না। এবং আমাদের আজ পর্যন্ত মিম ডিজিটাল সার্ভের আজ পর্যন্ত কেউ কোনো দিন পুরা নকশা টেস্ট করতে দেখে নাই, আমাদের টেস্ট করার নাই, কারণ পুরা নকশাটা টেস্ট করতে গেলে কিন্তু ভুল হবে। এই জন্যই আমার পরামর্শ যে হলো, আপনার নালিশি প্লট যদি 43 নাম্বার প্লট হয়, এই প্লটের আশেপাশের এই 2, 3, 4টা 5টা মানে যতগুলো মানে একটু নেওয়া যায় আর কি, কিংবা একটা নকশা আবার একটা নকশা প্লেস করার পর আপনি এভাবে করে সিদ্ধান্ত নিতে পারেন যে কোনটা মোটামুটি মিল আছে, কত দূর পর্যন্ত নেওয়া যাবে আর কি। ঠিক আছে, কত দূর পর্যন্ত নেওয়া গেলে আমি আর ক্লায়েন্টের কাছে আমার মান ইজ্জতের কোনো ক্ষতি হবে না, এভাবে করে বসা আপনি কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন। এবং এই পেন্টাগ্রাফটা কিন্তু সঠিক, 99% কিন্তু সঠিক, এটাকেও 100% বলার সুযোগ নেই, তারপরও 99% সঠিক। আচ্ছা, আমি এতটুকু টেস্ট করে নেব, এর উপরে আর গেলাম না, এই জায়গাতে যেহেতু একটু গন্ডগোল শুরু হয়ে গেছে, উপরে আর গেলাম না। এইবার দেখেন, এবার আবার আমি লেয়ারে চলে গেলাম। হ্যাঁ, এলএ ইন্টার কিংবা এই যে এখানে লেয়ার প্রপার্টিস আছে, এখানে ক্লিক দিলেও কিন্তু চলে আসবে, কিন্তু এই যে লেয়ার প্রপার্টিস কিন্তু চলে আসে। এটা এত বড় আমাদের লাগে না, এটা আমরা একটু ছোট করে নিই, ক্লিক করে ধরে থেকে আমি কিন্তু মাউসে বাটনের উপর এখন ক্লিক করে ধরে আসি। হ্যাঁ, ধরে থেকে এইবার আরএস ম্যাপটা আমরা হচ্ছে এটা আমরা 0 করে দিই, 0 করে দিলে আবার ফুল ইয়ার চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমি আর একটা নেই লেয়ারের নাম দিলাম আরএস লাইন, আরএস লাইন। ঠিক আছে, এবার আমরা সিএস নকশাটা আপাতত লাইট বন্ধ করে রাখি, সিএস নকশাটা একটু বন্ধ করে রাখি, লাইট গেল গো, লাইট হারাই গেছে। আচ্ছা, সিএস নকশাটা বন্ধ রাখি, আরএস লাইনটা অ্যাক্টিভ করি, এবার লাইন টানা আমি শুরু করে দিই বিসমিল্লাহ বলে। সিএস বন্ধ আছে। হ্যাঁ, আচ্ছা, নিচে একটা লাইন আমি টেনে রাখছিলাম, এই লাইনটা একটু উপরে নিয়ে আসি, কতটুকু আমাকে টেস্ট করতে হবে আমি এটা বুঝতে পারবো আর কি। ব্রিং ফন্ট, সিডি অর্ডার, আচ্ছা, এবার আমি টেস্ট করে ফেলি। আমার কিন্তু অ্যাক্টিভ আছে আরএস লাইন। হ্যাঁ, অ্যাক্টিভ আছে আরএস লাইন, আমি দ্রুত টেস্ট করতেছি, আপনারা সুন্দর করে ধীরে ধীরে টেস্ট করবেন, কারণ আমার তো এটা আপনারা তো দেখতেছেন, এটা তো আমার কোনো প্রফেশনাল কাজ না। আমি ধীরে ধীরে দ্রুত টেস্ট করতেছি। আর এগুলা রেফারেন্সের জন্য কিছু লাইন দিয়েছিল, এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলো লাগতেছে না। আমরা একটু টেস্ট করি, ছোট একটা অংশই টেস্ট করি আমরা, বেশি টেস্ট করতে গেলে সময় লাগবে অনেক, এত সময় দেওয়া যাবে না। আচ্ছা, আমরা এই 3টা প্লটই টেস্ট করলাম। হ্যাঁ, এই যে দেখেন আমার আরএস কিন্তু টেস্ট করা কমপ্লিট, আরএস ঠিক আছে, আরএস টেস্ট করাটা কমপ্লিট আমার। আচ্ছা, এইবার এলএ ইন্টার, এবার আরএস ল্যাব, এবার আপনি অ্যাক্টিভ করে ফেলেন। সিএস ম্যাপে আমরা কাজ করবো, এবার সিএস ম্যাপে লাইটটা অন করে দেন, অ্যাক্টিভ করে এই আরএস বন্ধ করে দিলাম, সব আরএস লাইন টাইন সব বন্ধ করে দিচ্ছি। এবার সিএস লাইন, এখানেই সিএস লাইন নেন, LINE লাইন, সরি সিএস লাইন, CSLINE সিএস লাইন। এবার এখানে আমি অ্যাক্টিভ করে নিই, সিএস লাইন লেয়ার নিচে এই লেয়ারে সিএস লাইনটা আমরা অ্যাক্টিভ করে নিই। আচ্ছা, আমি বুঝতেছি না কোথায় টানতে হবে, এই জন্য আমি আরএস লাইনটা আমি আবার অ্যাক্টিভ করে দিই। আচ্ছা, এই 3টা প্লট আমাকে টানতে হবে। আচ্ছা, আরএস লাইনটা বন্ধ করে দিই, এই 3টা প্লট আমাকে টানতে হবে। আচ্ছা, আমি টানি, আমার অ্যাক্টিভ আছে সিএস লেয়ার। হ্যাঁ, সিএস লেয়ার অ্যাক্টিভ আছে, আমি বেশি সময় নেব না, একটু দ্রুত টানতেছি। হ্যাঁ, আপনারা যত্ন সহকারে কাজ করবেন, পেন্টাগ্রাফ কিন্তু আমি যেভাবে করতে এভাবে করলে কিন্তু হবে না, কিন্তু তাহলে কিন্তু খেলাধুলা হবে না। ভালো করে খেলাধুলা করতে চাইলে কিন্তু যত্ন করে টানতে হবে, লাইন টেস্ট করতে হবে।
আচ্ছা, আমার সিএস লাইনটা টানা হয়ে গেছে। আচ্ছা, সুন্দর করে টানবেন, হ্যাঁ, আপনারা আমারে আবার অনুকরণ করেন না। আচ্ছা, এবার আবার লেয়ার অ্যাক্টিভ করি। এবার এখানে আর একটা নেই, সিএস দাগ, সিএস দাগ, সিএস দাগ, হ্যাঁ। এবার সিএস দাগ লেয়ারটা অ্যাক্টিভ করি। এবার আমরা অটো ডাইমেনশন লাগাই দিই। এপি আপলোড অটো ডাইমেনশন যে কো, আচ্ছা আছে, অটো নাম্বারিং, সরি ডাইমেনশন না, নাম্বারিং। এনএম ইন্টার এক ইন্টার 1052 আমার কিন্তু অ্যাক্টিভ আছে সিএস দাগ, হ্যাঁ, 1052 55 হ্যাঁ, দিয়ে দিছি। এইবার আমার আরএস দাগ নাম্বারগুলো বসাইতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে সিএস লাইন টাইন সব বন্ধ করে দিই, আমরা আরএসটা অ্যাক্টিভ করি, সিএস সব বন্ধ করে দিই, সিএস ম্যাপও বন্ধ করে দিই। এবার এখানে আবার একটা লেয়ার নেবো, এলএ ইন্টার, আবার একটা লেয়ার নেব আরএস দাগ, আরএস ডিএজি, আরএস দাগ। আচ্ছা, এখানে 43 44 45, আবার এখানে নাম্বারিং করবো। আমাকে এখানে অবশ্যই কিন্তু অ্যাক্টিভ থাকবে আরএস দাগ লেয়ার, ঠিক আছে, যেহেতু দাগ নম্বর বসাইতেছি। এনএম ইন্টার 1 ইন্টার কত এটা 2143 ইন্টার 43 44 45, ঠিক আছে। এইবার দেখেন আমরা সব লেয়ার অন করে দিই, হ্যাঁ, সব লেয়ার অন করে দিই। এবার জাস্ট ম্যাপগুলো বন্ধ করে দেবো, সিএস ম্যাপও বন্ধ করে দেবো, আরএস ম্যাপও বন্ধ করে দেবো। দেখেন এগুলো কিন্তু মিলবে, হ্যাঁ, এটা আমার পেন্টাগ্রাফ করা আছে, এটা মিলবে, এটা আমি ঠিক মতো টেস্ট করি নাই, ঠিক আছে, টেস্ট করলে মিলবে। এইবার দেখেন, সাপোজ ধরেন আপনি 15-20টা দাগ আমার মতো টেস্ট করছেন, দেখেন সিরিয়ালটা মেনটেন করবেন। কিভাবে সিরিয়াল মেনটেন করবেন দেখেন, এইখানে দেখেন আরএস দাগটা উপরে আছে, এখানে আরএস দাগটা উপরে আছে, তার মানে আমার যতগুলো প্লট থাকবে সবগুলো প্লটে কিন্তু আরএস দাগটা উপরে থাকবে। কিছু কিছু প্লটে দেখবেন যে আপনি ভুল করে নিচে দিয়ে দিয়েছেন, হ্যাঁ, নাম্বারিং করতে অনেক সময় হয়ে যায়, ক্লিক করে উপরে ইয়া করবেন। এবার দেখেন এখানে আপনি চাইলে এখানে সিএস ম্যাপটাও কিন্তু লেয়ারটা অ্যাক্টিভ করে দিতে পারেন, কিংবা না সিএস ম্যাপ লেয়ারটা আবার বন্ধ করে দিই, আমার আরএস ম্যাপ লেয়ারটাকে আমি অ্যাক্টিভ করতে পারি। তাহলে আমার এখানে যদি কোনো কিছু ভুল ত্রুটি কিছু থেকে থাকে তাহলে কিন্তু আমি ইনস্ট্যান্ট, যেহেতু নিচেই আমার ম্যাপ আছে, আমি ম্যাপ বন্ধ রেখেই কাজ করব। তো এই ম্যাপটা থাকুক, নিচে থাকুক। যদি আপনি আরএস লাইনে যদি কোনো একটা সমস্যা হয় তাহলে আপনি সিএস সবগুলা বন্ধ করে দেন, জাস্ট আরএস এখানে যদি কিছু কাস্টমাইজ করার লাগে আপনি কাস্টমাইজ করলেন বা একটু ঠিকঠাক করলে, যেমন আমার এখানে ভুল হয়েছে, আমি এগুলো সব লেয়ারই বন্ধ টন্ধ করে রাখি, এটা আমি ঠিক করতেছি। এটা আমার ভুল হয়েছে, আমি এটা ঠিক করে নিতেছি। আমার কিন্তু সব আছে, কিন্তু ওগুলো আমি হাইড করে রাখছি। হাইড মানে কি, ওই কি কয় ওটা, লাইট বন্ধ করে রাখছি। এই যে আমি, যাই হোক, আমার ভুল টুটি এখানে অনেক ভুল আছে, যাই হোক এগুলো ঠিক করতে হবে। তা যাই হোক আমরা এইভাবে করে ঠিক করতে পারি। এবার সাপোজ ধরেন যে এবার আরএস না, এবার সিএসে আমার ভুল হয়েছে, আমি আরএসগুলো সব বন্ধ করে দিয়ে আমি হচ্ছে সিএস, জাস্ট সিএস লেয়ারটা অ্যাক্টিভ করে রাখছি। আমার একটু সিএসএ ভুল হয়েছে, আমি এটা ঠিক করে নিতেছি। আচ্ছা, এখানে অবশ্যই যেহেতু লাইন ঠিক করবো, অবশ্যই এখানে সিএস লাইন লেয়ারটা কিন্তু অ্যাক্টিভ রাখতে হবে। কিন্তু এই আমার কথা কি বুঝতেছেন নাকি একা একা কইতেছি, একা একাই শুনতেছি? আপনারা কি বুঝতেছেন কিছু? কিছু কি বোঝা যায়? হ্যাঁ, ঠিক আছে, শোনা যাচ্ছে। মেন কথা হলো কি, পেন্টাগ্রাফ একটা কমপ্লেক্স কাজ, হ্যাঁ, এটা কিন্তু সহজ কাজ না। পেন্টাগ্রাফ সার্ভিস কিন্তু অনেকেই দেয়, তো এখন বিষয় হলো মূল পেন্টাগ্রাফটা কিন্তু কেউই দেয় না। আমি কাউকে আজ পর্যন্ত, আমি এখন পর্যন্ত কাউকে সঠিক পেন্টাগ্রাফ
দিতে দেখেন। এমএনলি আমাদের যে পেন্টাগ্রাফগুলো এগুলোও কিন্তু 100% কারেক্ট না, এগুলো কিন্তু 97% বা 98%, কোনো ক্ষেত্রে 96% কিন্তু আমাদের পেন্টাগ্রাফগুলো সঠিক থাকে। একটা পেন্টাগ্রাফ কিন্তু কখনোই 100% সঠিক হয় না। পেন্টাগ্রাফ কারণ ভূমি জরিপের কোনো কাজে 100% সঠিক হয় না। আপনার মূল কাজ আপনার হচ্ছে মূল ডাটা হচ্ছে ম্যাপটাই যদি সঠিক না থাকে, মানে এই ডাটাটাই যদি ভুল থাকে বলেন, এই ডাটাতে আপনি আর কতটুকু সঠিক রেজাল্ট করবেন। কিন্তু এগুলো কথাবার্তা আমরা ক্লায়েন্টের সামনে বলবো না, আমরা আমাদের প্রতিপক্ষের সামনে বলবো না। কিন্তু আমরা যেহেতু শিখতেছি, তো সঠিক ভুল সত্য মিথ্যা সব কিছুই কিন্তু আমাদের অবগত থাকা উচিত। এখন দেখেন আপনার প্রতিপক্ষ একজন, এই কথাগুলো কেন বলতেছে এটা একটু বলি আপনাকে। আপনার প্রতিপক্ষ একজন পেন্টাগ্রাফ নিয়ে আসছে, আপনি দেখতেছেন সবই মানে ও লাইনের সাথে লাইন মিলাই নিয়ে আসছে। তো তখন কিন্তু এই জিনিসগুলো আপনার সাথে আমি আলাপ করে রাখলাম, তখন আপনি কিন্তু তাকে কিন্তু জাজ করতে পারবেন। ও কিন্তু আপনার সামনে কিন্তু আপনি যখন এই বিষয়গুলো যখন জাজ করতে শুরু করবেন, ও কিন্তু ওর শরীরের ভিতরে কিন্তু কাঁপুনি শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন বিষয় হলো পেন্টাগ্রাফের কাজ আমার শেষ। এখানে কি পেন্টাগ্রাফের কাজ শেষ? নো, এখানে আমাদের পেন্টাগ্রাফের কাজ শেষ না। আচ্ছা দেখেন, এরপরে আমাকে কি কি অ্যাড করতে হয় এটা একটু আমরা দেখি। যেমন আপনাকে একটা টেবিল প্রোভাইড করতে হবে, এই টেবিলটা না দিলে কিন্তু পেন্টাগ্রাফের 4 পয়সা মূল্য নেই আমাদের দেশে। আমি এখন পর্যন্ত দেখি নাই, আপনারা দেখলে দেখতে পারেন, এই টেবিলটা প্রোভাইড করছে এরকম কেউ নাই। আপনি সাপোজ ধরেন একটা টেবিল তৈরি করলেন, হ্যাঁ, এই এবং টেবিল তৈরি করলেন, না টেবিল তৈরি করতে মন চাইতেছে না, আমার তৈরি করা একটা আপনাকে দেখাই, তৈরি করা একটা কাজ আপনাকে দেখাই। গোপালগঞ্জ, এটা কোন মৌজাটা করলাম বিশেষ দাদা, মৌজা নাম কি? আপনি গোপালগঞ্জের ফাইলে যান, গোপালগঞ্জ, সাতপাড়। না না এটা না। তাহলে ওই কাজ আমি পাইনি। আরে গোপালগঞ্জ একটা কাজ করলাম না, একটা কাজ দিলাম না। আমি কাজটা আমি শেয়ার করছি এখানে। বন্টনের ক্লাস কিন্তু শেষ হয়নি, বন্টন নিয়ে কিন্তু আরও আলোচনা আছে, অনিয়মিত চতুর্ভুজ নিয়ে কিন্তু আমরা আলাপ করিনি। হ্যাঁ, আপনারা আবার হতাশ হয় না যে বন্টন সাইডে চলে আসছি। তো এখানে আমার এই নিজের কিছু দুর্বলতার কারণে আমি আসলে বন্টন ক্লাসটা নিতে পারি না। আমি বন্টনের ক্লাসটা নিব, কিন্তু কোর্স শেষ হলেও বন্টনের ক্লাসটা নিব। বন্টনের আসলে মেজর জিনিসগুলো দেখানোই হয়নি বন্টনের। গোপালগঞ্জের কাজগুলো গেল কোথায়? ও এটাতে গোপালগঞ্জের কাজ এখানে শেয়ার করিনি, ইনবক্সে শেয়ার করছি মানুষের। কিন্তু আমি গোপালগঞ্জের কাজটা যে কোথায় আছে, একটু ওয়েট করেন। হ্যাঁ, একটু 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 গোপালগঞ্জ, গোপালগঞ্জ, এই তো পাইছি। কাজটা আপনার এসে ফরওয়ার্ড করি, এটা পাবলিকলি ফরওয়ার্ড করতে নিষেধ করছে ক্লায়েন্ট। সুফলা বেগুনটা ফরওয়ার্ড করি।
কি হলো দেখায় না খোলা বেগম পাঠাইছি তো কি রে আমার ব্লগ দিল না কি করলো এটা কি এলো দেখেন আচ্ছা যাই দেখ আমার আচ্ছা এই যে দেখেন এই টেবিলটা কিন্তু আপনাকে দিতে হবে। হ্যাঁ, এই টেবিলে কি কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, এই টেবিলে দেখেন এইটুকু অংশের দিছি আরএস এর তথ্য। গোপালগঞ্জে যেটা ছিল এটা হচ্ছে হলো আরএস ভার্সেস বিআরএস, ঠিক আছে। এখানে আরএস এর তথ্য আছে, দেখেন এখানে বিআরএস। হ্যাঁ, এইবার হচ্ছে বিআরএস। হ্যাঁ, নতুন একটা দাগ সমান পুরাতন 1 2 3 4 5 পাঁচটা পুরাতন 5টা দাগ মিলে নতুন একটা দাগ সৃষ্টি হয়েছে। দেখেন 731 দাগ থেকে এটা খতিয়ান নাম্বারগুলো আমি উল্লেখ করে দিছি, যেহেতু কোর্টের কাজ তো এগুলো ডিটেল লাগে আর কি। তাহলে এই শখটা থাকলে এটা দেখে দেখেই জজ এই কাগজগুলো মিলাইতে পারে, এতে করে সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়। তো এগুলো আপনাদের এত এই খতিয়ান নাম্বার দেওয়ার দরকার নেই। আমি আরএস খতিয়ান দিছি, বিএস খতিয়ান নাম্বার দিয়ে দিছি নিচে, ঠিক আছে। তো এগুলো খতিয়ান, এখানে আছে খতিয়ানে জমির পরিমাণ, এখানে আছে নকশায় জমির পরিমাণ। অনুরূপভাবে বিআরএস এ খতিয়ানে জমির পরিমাণ, এখানে বিআরএস নকশায় এই পরিমাণ জমি, ঠিক আছে। 731 দাগ থেকে এত শতক জমি কেটে ঢুকে গেছে বিআরএস 1120 দাগে ঢুকে গেছে। আবার 732 দাগ থেকে এত শতক জমি, একরের হিসাব চাইছে আর কি, এই জন্য আমি একর দিচ্ছি। শতকই বোঝেন, একরের দরকার নেই। এত শতক জমি ঢুকে গেছে বিআরএস হচ্ছে হলো 720 দাগে। তারপরে 456 দাগ থেকে এত শতক জমি ঢুকে গেছে 1120 দাগে। কিন্তু 456 দাগের সম্পূর্ণ অংশ কিন্তু 1120 দাগে ঢোকানে। দেখেন 456 দাগের কিন্তু দেখেন 34 34 68 দুইটা খতিয়ানে কিন্তু 34 34 68 শতক জমি আছে। এই 68 শতক জমির থেকে এই 39 শতক জমি কিন্তু 1120 দাগে ঢুকে গেছে। তারপরে 452 নম্বর দাগে 452 নম্বর দাগ থেকে 67 না 6 শতক 6.71 শতক জমি কিন্তু 1120 দাগে ঢুকে গেছে। আবার এখানেও সেম, এখানে কিন্তু আবার এই দুইটা দাগ থেকে জমি ঢুকে গেছে 1121 দাগে, ঠিক আছে। যেমন 456 দাগ থেকে ঢুকে গেছে হচ্ছে 61 শতক জমি, ঠিক আছে। আর হচ্ছে হলো 733 দাগে কত খতিয়ানের অংশটুকু আমি পাইনি, 455 দাগে 50 শতক জমি পুরাটাই ঢুকে গেছে এই দুইটা দাগ। এই একটা দাগ ভেঙে দুইটা দাগ হয়ে গেছে। এখানে খতিয়ান নাম্বার উল্লেখ করছি, ঠিক আছে। এগুলা খতিয়ান নাম্বার উপরে লেখা আছে খতিয়ান নাম্বার, বিআরএস দাগ নম্বর, বিআরএস খতিয়ানের জমির পরিমাণ, বিআরএস নকশায় জমির পরিমাণ। তাহলে আপনি কিন্তু খতিয়ানের সাথে নকশার পরিমাণ, এক নকশার সাথে আরেক নকশার পরিমাণ, এক নকশার সাথে আরেক জরিপের খতিয়ান, এগুলো কিন্তু খুব সহজেই কম্পেয়ার করতে পারেন। এবং এই জিনিসগুলাই কিন্তু দেখেন, এই যে 1120 দাগ কিন্তু দেখেন 456 দাগ থেকে কিন্তু এতটুকু অংশ কিন্তু কেটে নিয়ে চলে গেছে 1120 দাগ, নতুন 1120 দাগ। এবং কোন বাহুর মাপ কতটুকু অংশ কেটে নিয়ে গেছে এগুলো কিন্তু মার্ক করা আছে। আবার এখানে কিন্তু একটা লিজেন্ড দিয়ে দিছি, দেখেন হলুদ দাগটা কিন্তু 456, এই যে দেখুন 456 আরএস দাগ হলুদ। আর নীল দাগটা কিন্তু বিআরএস দাগ, বিআরএস 1100 দাগ। আর মাঝখানে লাল অংশটুকু কিন্তু কত্তনকৃত অংশ, এইটুকু অংশ থেকে এই হলুদ এখান থেকে কেটে নিয়ে চলে গেছে 1120 দাগ, এতটুকু অংশ। দেখেন এই জিনিসগুলো কিন্তু আবার আলাদাভাবে কিন্তু ড্রয়িং করে দিচ্ছে, পেন্টার করার পর ড্রয়িং করে দিচ্ছে। আবার এই মাঝখানে কতটুকু অংশ কেটে নিয়ে গেছে এটাকে কিন্তু আবার ত্রিভুজায়ন করে তারও কিন্তু এখানে ক্ষেত্রফল কোন ত্রিভুজে কি পরিমাণ জমি আছে, টোটাল জমি কত, এখানে কিন্তু প্রমাণ সহ লিখে দিচ্ছে। এই সমুদয় জিনিসগুলো ছক আকারে কিন্তু এখানে সংক্ষেপে দেওয়া আছে। এটা যদি একটু কেউ যদি কাগজ ধরে যদি একটু বুঝতে চায়, তার মাথায় কিন্তু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। কেউ যদি মামলাতে যায়, যদি একটু ডিলেও করতে চায়, ঝামেলাও করতে চায়, কোনো ঝামেলা করার কোনো সুযোগ নেই। এই কাগজ দেখলেই কিন্তু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। শুধু এইটাই না, দেখেন আরও দেখাইছি, দেখেন এই যে 455, এই যেখানে লিজেন্ড কিন্তু দিয়ে দিতে হবে, লিজেন্ড না দিলে কিন্তু হবে না। 455 এটা কিন্তু পুরাতন দাগ। আর এই হলো 1116 এটা কিন্তু রাস্তার একটা নতুন দাগ। এখন এখান থেকে রাস্তা কতটুকু অংশ জমি কেটে নিয়ে গেল এখানে কিন্তু বাহুর মাপ সহ কিন্তু আলাদাভাবে জুম করে কিন্তু দেখাইছি কিন্তু। তারপরে এখান থেকে আবার এটা আবার কি
আচ্ছা এইখানে হচ্ছিল হলুদ, এটা হচ্ছিল এখানে লেখা আছে RS 771 দাগ, এই পুরাতন দাগ 731, এই পুরাতন দাগ থেকে এই মাঝখানে লাল চিহ্নিত অংশটুকুই কিন্তু এই নতুন 1120 দাগ কিন্তু কেটে নিয়ে গেছে, বুঝতে পারছেন? তো এইখানে আর এটা সরকারি জমিতে, এটা আমার নালিশি জমি নয়, তো এই জন্য এখানে আমি আর ডাইমেনশন আর ওইভাবে করে দেই নাই কিন্তু। তারপরে নিচে দেখেন এই আবার 731 দাগ থেকে রাস্তা আবার এতটুকু অংশ কেটে নিয়ে গেছে, কতটুকু অংশ কেটে নিয়েছে, মাঝখানে লাল এই অংশটুকু কিন্তু কেটে নিয়ে গেছে, নতুন দাগ কিন্তু কেটে নিয়ে গেছে, এখানে কিন্তু আমি আবার লিখে দিছি কিন্তু। তবে এখানে আবার এখানে কোন দাগ থেকে কতটুকু অংশ কেটে নিয়ে গেল, যে দেখেন নিচে আবার লিখে দিচ্ছে RS 731 দাগের সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশে এত অংশ, মানে সম্পূর্ণ অংশ না, এত অংশ এত শতক জমি 1120 দাগে যুক্ত হয়েছে, এগুলো যোগ করে টোটাল 731 দাগে, সরি 1120 দাগের জায়গার কিন্তু টোটাল আমি এই কোন দাগ থেকে কত শতক জমি নিয়ে আসে কিন্তু 1120 দাগটা তৈরি হইলো, এটা সমুদয় হিসাবটা কিন্তু আমার কিন্তু দেওয়া আছে, আমার কিন্তু আরও ডায়াগ্রাম আছে। আর ডায়াগ্রামগুলো কই, আরও কিছু ডায়াগ্রাম ছিল না, এগুলো ডায়াগ্রাম না তো, এগুলো তো ক্ষেত্রফল। ডায়াগ্রামগুলো গেল কো? আচ্ছা যাই হোক, ডায়াগ্রামগুলো এখানে দেখতেছি না, আরও ডায়াগ্রাম ছিল, আরও 2টা ডায়াগ্রাম ছিল। তো এইভাবে করে কিন্তু আপনাকে পেন্টাগ্রাফের কিন্তু রিপোর্ট দিতে হবে। পেন্টাগ্রাফের রিপোর্ট মানে কি, এই লাইনের উপরে লাইন ফেলাই দিয়েছেন, ব্যাস শেষ, পেন্টাগ্রাফ হয়ে গেছে। তা আসলে এই পেন্টাগ্রাফের কিন্তু 4 পয়সা মূল্য নাই কিন্তু। আমাদের যেই পেন্টাগ্রাফগুলো আমরা অনলাইনে দেখি, এগুলো পেন্টাগ্রাফের 4 পয়সাও মূল্য নাই, এগুলো পেন্টাগ্রাফ করার থেকে না করাই ভালো। আর আমাদের এখানে দেখেন মানুষ কিন্তু একটু ক্লায়েন্টকে বুঝাই দিলে, বা কোর্টেরই কাজ হোক আর যারই কাজ হোক, একটু বুঝাই দিলে কিন্তু সে কিন্তু পরিষ্কারভাবে বুঝে যাবে কিন্তু, ঠিক আছে? তারপর এখানে আমার যত ধরনের তথ্য ডাটা দেওয়া লাগে, নোট দেওয়া লাগে, এখানে কিন্তু দিছি, আরও ডাটা দেওয়া যায়, মানে আমার যতটুকু প্রয়োজন মনে হয়েছে। আর কোর্টের কাজ তো এখানে তো আপনি অপ্রয়োজনীয় জিনিস ইনক্লুড করতে পারেন না, যেমন RS 456 দাগের এত একর হতে এত একর BRS 1120 দাগে যুক্ত হয়। এই যে দেখেন কত দিছি, এই 39 শতক জমি BRS 1120 দাগে যুক্ত, এই 39 এই লাল মার্কিং অংশটুকু কিন্তু 39 শতক জমি কিন্তু BR এত দাগে কিন্তু যুক্ত হয়, পরিষ্কারভাবে কিন্তু বিষয়টা কিন্তু বোঝানো আছে, ঠিক আছে? এখন এই কাজটা আমি সম্পূর্ণ কাজটা দিব না, তবে এই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, যদিও অনেকের সাথে পুরো ফাইলটাই শেয়ার করছি, কিন্তু পুরো ফাইল আমি দিব না, আমি এই অংশগুলো আমি শেয়ার করব। এখানে তো কোনো নাই, গোপালগঞ্জের কাজ তো লিখাই নাই এই জায়গা, তো সমস্যা নেই, আমি জাস্ট এই ফাইলগুলো শেয়ার করব। এই পেন্টাগ্রাফ করবেন একটা বাই, যে দেখেন এখানেও কিন্তু আমি দেখেন একটার পর একটা কিন্তু ফেলাইছি কিন্তু, এই যে দেখেন একটা ম্যাপের উপরে নীল, এটা কি দাগ, এটা নীল হচ্ছে হলো RS ম্যাপ, লাল হচ্ছে হলো BRS ম্যাপ। হ্যাঁ, এখানে আবার এভাবে লিজেন্ড লিখে দিতে হবে, লিজেন্ড মানে কি সাংকেতিক চিহ্ন লিখে দিতে হবে, কোন কালার কোন লাইন এটা কিন্তু লিখে দিতে হবে। এই যে একটা ম্যাপ কিন্তু বসাইছি। এখন আমরা কিন্তু সচরাচর অনলাইনে যেগুলো দেখি বা যে সার্ভিসগুলো অনেকে দেয়, তারা এইভাবে করে এই লাইনের উপর লাইন বসাই দেওয়া হয়ে গেছে, 10 টাকা দাও, বিল দাও, চলো 300 টাকা বা 500 টাকা বা 700 টাকা। তো এই জিনিসগুলো কতটুকু অংশ কোথায় চলে গেল, এই সমুদয় হিসাব কিন্তু আপনাকে এরকম হিসাব করতে হবে কিন্তু। হিসাব না করলে কিন্তু কোন দিকে কত ফিট চলে গেল, কি হলো না হলো, তাহলে কিন্তু ওই পেন্টাগ্রাফের কিন্তু 4 পয়সার মূল্য নাই, ওই পেন্টাগ্রাফতে কোনো কাজ হয় না। এই 2টা নকশা আলাদাভাবে আমি করছি, কারণ এগুলো ট্রেসিং পেপারের উপরে। হ্যাঁ, এই RSটা এটা একটা ট্রেসিং পেপার প্রিন্ট করছি, এটা আর একটা ট্রেসিং পেপার প্রিন্ট করছি। তো একটা ট্রেসিংয়ের পর একটা ট্রেসিং ফেলাই দিলেই কিন্তু জজও কিন্তু আপনি যে পেন্টাগ্রাফ করছেন এটা আপনি কাস্টমাইজ করছেন না কি করছেন কে জানে, জজও কিন্তু একটা বার একটা কিন্তু বসায় কিন্তু দেখতে পারে কিন্তু। আমাদের একটা কাজে দেখছিল, তো জজ দেখে মানে খুব প্রশংসা করছিল যে মানে এই ধরনের স্বচ্ছ কাজ করলে আসলে সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হয়, এটা ইয়ের কাজ একটা। পঞ্চগড় নাকি এটা নীলফামারী জেলা জজ কোর্টে কিন্তু আমাদের মিম ডিজিটাল স্যারের নাম কিন্তু জজ নিছে, নিয়ে মুখে নিয়ে বলছে যে কাজগুলো যদি এই ধরনের হয় আমাদের সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু অনেক সহজ হয়। যাই হোক, এরা কে আমি জানি না, এরা কাজ অনেক ভালো করছে, বুঝতে পারছেন? কিন্তু আপনি অনলাইনে যে পেন্টাগ্রাফগুলো দেখেন, কি দেখেন, এই যে লাইনের উপর লাইন বসায় দিয়ে এইরকম একটা ফাইল দেখেন, কিন্তু কোন দাগে কত শতক ঢুকে গেছে, কত ফিট ঢুকে গেছে, এই ব্যাপারে কিন্তু কোনো আলোকপাত করা থাকে না। আর এখানে কিন্তু আমি পুরা ম্যাপের তথ্য কিন্তু ডিটেল করিনি, এখানে শুধুমাত্র ডিটেল করছি। আমার হচ্ছিল এই বিবাদমান দাগ হচ্ছিল 455, 455, 456 দাগ বিবাদমান, এই 2টা দাগেরই করছে। আমি কিন্তু এখানে অনেকটুকু অংশ পেন্টাগ্রাফ পড়া থাকলে সবটুকু অংশে কিন্তু পেন্টাগ্রাফের রিপোর্ট কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু দিই নাই কিন্তু।
এখন তারপর আপনাদের দেখার জন্য এই ফাইলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, বুঝতে পারছেন, শেয়ার করব। এই যে বিবাদমান দাগে নীল কালারের দিয়ে দিছি, একটা হ্যাশ দিয়ে দিছি। এই যখন পেন্ট হলো, এই যখন হচ্ছে হলো ট্রেসিংয়ের উপর ট্রেসিং যখন বসে তখন খুব সুন্দর লাগে দেখতে। তো আমার কাছে এই মুহূর্তে নাই, তো আমি সামনে যদি কোনো দিন যদি এই কাজটা আবার করি, ট্রেসিংয়ে প্রিন্ট করি, আমি আপনাদের দেখাবো নি, এত সুন্দর লাগে। ট্রেসিংয়ের উপর ট্রেসিং বসানোর পর এখানে হ্যাশগুলা দেওয়া থাকলে এত সুন্দর লাগে দেখতে, চকচক করে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আমরা উল্লেখ করছি, এটা হলো এই আরএস ম্যাপ গেজেটের সাল, বিআরএস ম্যাপ গেজেটের সাল। এটা কিন্তু আপনার ডিমার্কেশন রিপোর্টে কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখন বিষয় হলো ম্যাপ গেজেটের সালটা কি কারণে লাগে, এটা আমি কেন আমার রিপোর্টে উল্লেখ করব, আর এটা আমি কোথায় পাবো, এটা আমরা দেখাইতেছি। কোথায় পাবো এটা আমরা দেখাইতেছি। এটা উল্লেখ করতে হয় কারণ সাপোজ ধরেন একটা এলাকায় সাপোজ ধরেন আরএস গেজেট হয়েছে হলো 2015 সালে, কথার কথা। তো একটা মানুষ জমি কিনছে 2000 সাপোজ ধরেন 92 সালে, 92 বা 93 সালে। আর গেজেট হয়েছে আরএস গেজেট হয়েছে, নতুন ম্যাপ গেজেট হয়েছে আপনার হচ্ছে হলো 2015 সালে বা 16 সালে। তাহলে খুব স্বাভাবিকভাবে কিন্তু তার ম্যাপে কিন্তু তার ইয়েতে কিন্তু এই নতুন দাগ নাম্বারটা কিন্তু থাকার কথা নয় তার গেজেটে, মানে তার হচ্ছে হলো এই দলিলে বা ইয়াতে নতুন দাগ নাম্বারটা কিন্তু থাকার কথা নয়। তো এগুলো অনেক ব্যাপার আছে ম্যাপের ব্যাপারে, ম্যাপ কবে গেজেট হলো এগুলো অনেক সময় কোর্টে এই সিদ্ধান্তগুলো দরকার পড়ে, যে হলো এই ম্যাপ গেজেটের সালটা দরকার পড়ে। তা আমরা আরএস গেজেটের সালটা পাই না, এখানে বিআরএস গেজেটের সালটা পাইছি, এটা আমরা ইয়ে করছি আর কি। তো এটা জাহিদ পরবর্তীতে দেখাবে, একটু পরে দেখাবে। এই হলো বিষয়। তো এই জিনিসগুলো কিন্তু একটু দেখতে পারেন, একটু নজর দিতে পারেন। আপনাকে আমি বলতেছি না যে ভাই আমার কাজ ভালো হয়েছে, ভালো হয় নাই, কিন্তু আপনি একটু নজর দিতে পারেন এখান থেকে কোনো কিছু আসলে আপনার নেওয়ার মতো আছে কিনা, ঠিক আছে। এখন প্রশ্ন হলো এই যে আমরা যারা এই যে পেন্টাগ্রাফগুলো করতেছি, দেখাইতেছি, এই জিনিসগুলো একটু দেখাইতে হবে, কারো সমালোচনা না এটা, হ্যাঁ, এটা আমাদের দেখতে হবে, মানুষের কাজ দেখতে হবে। আইডিটা কি সামু না, হুমায়ুন কবির না, শ্যামল আনসার, দেখা তো একটা সার্জেন্ট আমি পাইতেছি না, শ্যামু ইংরেজিতে না, আরে আল্লাহ বলতেছে না। আচ্ছা, এগুলো কিন্তু সমালোচনা না, হ্যাঁ, এটা কিন্তু সমালোচনা আকারে কিন্তু নেওয়া যাবে না। আমরা যেহেতু শিখতেছি, হ্যাঁ, আমাদের কিন্তু বড় বড় মানুষকে কিন্তু আমাদের দেখতে হবে, ফলো করতে হবে, তারা কি করতেছে, সঠিক যেটা করতেছে সেটাও দেখব, ভুল যেটা করতেছে আমরা এইটাও দেখব। কিন্তু আমরা সবার কাজ দেখব, যে ভালো কাজ করে তার কাজও দেখব, যে খারাপ কাজ করে তার কাজও দেখব। খারাপ কাজ তার কাজ দেখে আমরা এটা শিখব যে কোন কাজ করা যাবে আর কোন কাজ করা যাবে না। এই যে দেখেন একটা কাজ দেখে, এটা কিন্তু সমালোচনা না, হ্যাঁ, এটা কিন্তু আমার রেকর্ডে উঠে যাইতেছে, আমি কাউকে ভয় পাই না, যেটা সত্যি সেটাই, তারপর আমি রেকর্ড প্রকাশ করব। তো আপনারা একটু দেখেন, এই যে এখানে একটা পেন্টাগ্রাফ করছে, দেখেন, এই যে দেখেন তো, এই পয়েন্টটা থাকার কথা এইখানে, এই পয়েন্টটা থাকার কথা এইখানে। এখন বলেন তো এই পেন্টাগ্রাফটা কি কাজে লাগছে, কি প্রয়োজনে আসছে এই পেন্টাগ্রাফটা? দেখেন তো, এই লাইনটা এখানে থাকার কথা, এই লাইনটা এখানে থাকার কথা, এই লাইনটা এখানে থাকার কথা। এখন বলুন তো এই পেন্টাগ্রাফ করে কি ক্লায়েন্টের চারপাশে কোনো উপকার হয়েছে? বলেন। নাকি আপনারা বলতে চাইতেছেন যে না, এই লাইন এখানেই চলে যাওয়া উচিত, এখন দখল করো, তুমি চলে যাও এই জায়গাতে, তুমি চলে যাও এই জায়গাতে, হ্যাঁ, বলেন। বেশি বড় জায়গা নিয়ে পেন্টাগ্রাফ করার কারণে তার এই অবস্থা হয়েছে। এখন আমার প্রশ্ন, সে করুক, সে করতেই পারে, তার হচ্ছে হলো এই দক্ষতা আছে, সে করছে,
এখন এইটা মানুষের কি উপকার আসছে? যে স্যার, টাকা দুটো এই যে point- একটা জমি আপনি বলছেন টাকা দুটোর পয়েন্ট যে এক জায়গাতেই হবে এই ডিসিশনটা আমরা কিভাবে নিতে পারবো? নাও তো হতে পারে স্যার। হুম দুটো ম্যাপের পয়েন্ট যে একই জায়গাতে হবে এটা আমরা কি করে ডিসিশন নিতে পারবো? এটাও আচ্ছা, একটা ব্যাপার। এই যে দেখেন এইখানে আমি তো দেখালামই, এই যে দেখেন একটা কিন্তু সাপোজ লালটা হচ্ছে হলো বিএস, হ্যাঁ আরএস, লালটা আরএস আর হচ্ছে হলো নীলটা হচ্ছে হলো সিএস। দেখেন এই লাইন চলে গেছে এখানে, এই লাইন চলে গেছে, আর নতুন নকশা চলে গেছে এখানে, এই লাইন 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 আবার চলে আসছে পিছনে। এখন বিষয় হলো কি, এখন ওকে এখন এখান থেকে দখল নেবে, এখানে যার সীমানা সে কি এখান থেকে দখল নেবে? এ কি ওদিকে চলে যাবে? ও কি ওদিকে চলে যাবে? আমি সঠিক বা ভুল বলতেছি না, আমি কারো কাজ আমার হচ্ছিল সঠিক বা ভুল বলার কোনো সুযোগ নেই। আমি বলতেছি এটা মানুষের কি উপকারে আসছে। আপনি কি এখন বলতে চাইতেছেন তোমার এটা বলতে চাইতেছেন যে না তোমার সীমানা এখান থেকে না, তোমার সীমানা এখান থেকে শুরু হবে, এখান থেকে না এখান থেকে শুরু। আর এরকম যে তুমি আরেকটু চাপো এখান থেকে যাও, এটা সবাই দিকে এভাবে চাপাই দিবেন আপনি পশ্চিম দিকে। এই যে তোমার এই জায়গাতে দেখেন এই লাইনটা কিন্তু থাকার কথা এইখানে, হ্যাঁ এই লাইনটা কিন্তু থাকার কথা এখানে, তাহলে কি এই লাইনটা এখানে চলে গেছে, এই লাইনটা আবার চলে গেছে এইখানে, এই লাইনটা আবার চলে গেছে এইখানে। এই যে দেখেন এখানে কার্ভ, দেখেন এই কার্ভটা কিন্তু যে কোনো একটা জায়গাতে থাকে, এটা ঠিক বা ওইটা ভুল, যে কোনো একটা ঠিক, একটা জায়গাতে থাকার কথা কিন্তু মিলল না। এখন জায়গাটা নকশারই দোষ, আমিও তো বলতেছি নকশার দোষ, আমি তো আর বলতেছি না যে নকশা ঠিক। তা এখন বিষয় হলো এই যে পুরাটা মৌজা যে সে কষ্ট করে যে পেন্টাগ্রাফটা করলো, সাধারণ মানুষের এটা কি উপকার হইল? কি উপকার হইলো এটা? কোনো জবাব আছে? স্যার তারপরে আমার সন্দেহজনক যেটা ফটোশপ ব্যবহার যে আহা এই কাজটা যে করছে শুনেন, তার ধারের কাছে যাওয়ারও আপনার আমার যোগ্যতা নাই। হ্যাঁ সে যাই হোক, সে একটা লিজেন্ড পারসন, তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা উচিত। আমরা ছোট বাচ্চা তাদের কাছে, কিন্তু আমরা আমাদের গুরুজনের কাছ থেকে কি শিখতেছি? আমার প্রশ্ন হচ্ছে এইটা। আপনি সন্দেহ করবেন তার দক্ষতা নিয়ে, সন্দেহ করবেন কেন? আপনি তার দক্ষতা নিয়ে সন্দেহ করার কি? কিন্তু আমার প্রশ্ন, আমি ছোট মানুষ হিসাবে প্রশ্ন করতেছি, আমরা আমাদের গুরুজনের কাছ থেকে এগুলো কি শিখতেছি? এই যে যেমন দেখেন এই যে এই জিনিসটা চলে গেছে এই জায়গাতে, আমাদের গুরুজন এগুলা কি করতেছে? আপনি আবার বলতেছেন তার ফটোশপ দিয়ে করছে, ও কি দিয়ে করছে করুক, পেন্টাগ্রাফ তো হয়েছে। এই যে যেমন দেখেন এই জিনিসটা দেখেন, এই যে এইটা দেখেন, এই পয়েন্টটা কিন্তু এখানে থাকার কথা, এই পয়েন্টটা কিন্তু এখানে থাকার কথা। তা এখন আমরা তো ওনারা তো আমাদের গুরুজন, আমরা তো আমাদের গুরুজনের কাজ দেখে দেখে তো শেখার চেষ্টা করি, কিন্তু এই কাজটা এটা কি হইলো? এটা তার মানে কি বলতে চাইতেছেন বর্তমান অবস্থান যদি এই জায়গা হয় তাকে এই জায়গায় দখল নিতে হবে, এটা বলতে চাচ্ছেন? আমার তো গুরুজন তো তাই বলতেছে, গুরুজনের কাজ তো তাই বলতেছে। এই পেন্টাগ্রাফের জন্য আমার গুরুজন, আমার গুরু রেট নিচে হচ্ছে 25 থেকে 30,000 টাকা রেট নিচ্ছে পেন্টাগ্রাফের পারপাসে। এখন আমার প্রশ্ন, এইটা কি কাজে লাগতেছে পেন্টাগ্রাফ? এখন আমরাও এই ধরনের কাজ করতেছি কিনা, আমরাও এই ধরনের কাজ করতেছি কিনা? এখানে আমার ওস্তাদের আর একটা জিনিস ভালো আছে, দেখেন আমার ওস্তাদ হচ্ছে হলো কোথায় কি কি পাইছে, দেখেন কোন দাগে কি পরিমাণ পাইছে লিখে দিয়েছে, কিন্তু এটা কিন্তু খুবই ভালো। কিন্তু এই আমরা আমাদের ওস্তাদ এখান থেকে ভালো একটা জিনিস কিন্তু শিখলাম এখানে, ঠিক আছে? উনি কিন্তু এখানে লিখে দিছে, কিন্তু খুব ভালো, ভেরি গুড, থ্যাংক ইউ। এই জিনিসটা আমরা নিতে পারি নেওয়ার মতো। কিন্তু দেখেন এই ধরনের কাজ কিন্তু আরও আছে আমার কিন্তু গুরুর কিন্তু আরও আছে কাজ। গুরু এগুলা কি দিছে এগুলা? এই যে দেখেন এইবার একটা না 7-8টা মৌজা হচ্ছিল ওস্তাদ হচ্ছিল জয়েন করছে। সমালোচনা না এগুলা, হ্যাঁ এগুলো হচ্ছে হলো আমরা শিখব যে ভুলগুলো আমাদের উত্তরাধিকারী যারা, আমাদের পূর্বসূরি যারা তারা যে ভুলগুলো করছে, এই ভুলগুলো আমরা করব না। এই যে দেখেন তো এই পেন্টাগ্রাফটা কি কাজে লাগছে বলেন? এত বড় যে কাজ করছে, এই কাজটা করা তো কিন্তু মুখের কথা নয়, কিন্তু যা থাকানি কথা নয়। কিন্তু দেখেন তো এই পেন্টাগ্রাফটা কি কাজে লাগছে, দেখেন তো। এই যে দেখেন তো এই বক্সটা কোথায় থাকার কথা, কোথায় চলে গেছে দেখেন তো। তাহলে যদি এইটা সাধারণ মানুষের কোনো কাজে না লেগে থাকে, আমার রিপোর্টে আমার ওস্তাদ কি করছে করুক গা, ওস্তাদের প্রতি আমাদের অবশ্যই সম্মান থাকবে। আমার রিপোর্টে আমি কি জন্য দিব? কথা কি ভুল? তাহলে তো যে
না স্যার ঠিক আছে স্যার, এখানে নাও যাও মানবে স্যার, এক মৌজা জমি আর এক মৌজা গেলে তো তা মানবে না, সাইডে তো এরকম সমস্যা। আপনার এক মৌজার ভিতরেই মিলে না, আপনি 50টা মৌজা আপনার জোড়া লাগায় আপনি পেন্টাকাপ করতেছেন, করে আপনি আপনার বাহাদুরি দেখাইতেছেন। এই যে দেখেন তো একটার সাথে একটা মিলছে, দেখেন তো একটার সাথে একটা মিলছে, ইয়েস অর নো, মিলছে কিনা? না স্যার মেলে নেই। তাহলে মেলে নাই, তাহলে এই কাজটা কি জন্য করছে আমার মানে আপনি কি জন্য করতেছেন এই কাজটা? গুরুর হিসাব গুরু দিবে, গুরুরের কোনো কথা, গুরু এখানে কোনো শব্দ নাই। এখন আমি কেন এই কাজটা করতেছি, আমার কথা বলেন, আমি কেন এই কাজটা করতেছি? এই পুরা মৌজা ধরে আমি পেন্টাকাপ করতেছি, পেন্টাকাপের রিপোর্ট না দেখেন, আমার 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 ওস্তাদের কাছ থেকে এই জিনিসগুলো আপনি ইয়ে করেন, এই জিনিসগুলো পিক আপ করতে পারেন কিন্তু ওস্তাদের কাছ থেকে। কিন্তু দেখেন এটা কীভাবে রিপোর্টগুলো দিছে, কত সুন্দর করে রিপোর্টগুলো দিছে, দেখেন তো কোন দাগে কি পরিমাণ জমি কিভাবে কিভাবে কম্পেয়ার হয়েছে, ইয়ে হয়েছে, ভাগ বাটোরা হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু নেওয়ার মতো, কিন্তু এই ওস্তাদের কাছে কিন্তু নেওয়ার মতো, কিন্তু এই কাজগুলো কিন্তু খুবই ভালো কাজ। তাহলে আমরা এটা বুঝতে পারি আর কি কি ঘটনা ঘটতেছে। আচ্ছা, তো আমরা আর অন্যের কাজ আর আর দেখবো না, আমরা নিজে নিজে লুকে লুকে দেখবো। হ্যাঁ, ওপেনলি একটা কাজ দেখছি, কিন্তু এরপর আমরা লুকে লুকে কাজ দেখবো। কারো সমালোচনার দরকার না, কাউকে বলার দরকার নেই যে তোমার কাজ তুমি ভুল করছো, কিন্তু আমরা মানুষের কাজ দেখবো, সবার কাজ দেখবো। এতে করে উপকারটা হবে কি, আপনি যত মানুষের কাজ দেখবেন আপনার হচ্ছিল অভিজ্ঞতা বাড়বে, কাজের একটা এগুলো অভিজ্ঞতা লাগে। কিন্তু আপনার ঠাস ঠাস করে পেন্টাকাপ করলেন আর হয়ে গেল, বিষয়টা তা না। এই পেন্টাকাপটা এই 1 বছর 2 বছর এরকম সময় লাগবে, ধীরে ধীরে পেন্টাকাপের কাজটা কিন্তু আপনার ইমপ্রুভ হবে। কিন্তু পেন্টাকাপের ক্ষেত্রে আমি আরেকটা সংকেত আপনাদেরকে একটু জানাই, এটা আপনারা অনেকেই জানেন, এটা আমি একটু বলে রাখি আপনাদের। এই মুহূর্তে আমি আইনের কোনো রেফারেন্স দিতে পারতেছি না। হ্যাঁ, আইনের রেফারেন্সটা আমার এই মুহূর্তে মনে নাই। হ্যাঁ, তো এটা একটা হলো এই 55 লাইনের নামটা কি, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব বিধিমালা, আইন না, প্রজাস্বত্ব বিধিমালা 1955 বলতেছে যে জরিপকালীন সময়ে পূর্ববর্তী নকশার উপরেই নতুন নকশাটাকে আপনাকে ট্রেস করতে হবে। তো এই কারণে এই প্রজাস্বত্ব বিধিমালা অনুসারে এই যে দেখেন নিচে একটা কিছু হালকা লাইন দেখা যায়, এগুলো কিন্তু অনেক নকশাতেই কিন্তু দেখা যায়, কিন্তু পাওয়া যায়। কিন্তু এইগুলাই কিন্তু সিএস এর কি, এগুলা বলেন সিএস এর চিহ্ন মানে দাগ ছিল এগুলা একসময়। সিএস এর সিমটমস, দাগ। ভেরি গুড। তো আপনি ম্যাক্সিমাম নকশাতে কিন্তু এই দাগগুলা কিন্তু পেয়ে যাবেন, ম্যাক্সিমামে পেয়ে যাবেন। প্রতি 100টার মধ্যে 80টাতেই পাবেন, আর 20টাতে পাবেন না। এবং যেগুলার আবার দাগ নাম্বারগুলো ইয়ে হয়েছে, যেগুলো আবার নকশাগুলোতে স্কেল চেঞ্জ হয়ে গেছে, যেমন আগে ছিল 16 ইঞ্চি, পরবর্তীতে হচ্ছে 64 বা 80 ইঞ্চি হয়ে গেছে, সেগুলাতে যেগুলোতে স্কেল চেঞ্জ হয়ে গেছে ওইগুলাতে আবার পাবেন না। কিন্তু কিন্তু 80 থেকে 90% নকশাতেই কিন্তু এই সিমটমসগুলো কিন্তু পাবেন। এবং আপনি পেন্টাগ্রাফ করার পর দেখবেন যে এই লাইনের উপর দিয়ে আপনার লাইন কতটুকু, এই লাইনটাকে আপনার লাইন হচ্ছিল যাইতেছে। আচ্ছা, এইখানে একটা লাইন দেখতেছি। আচ্ছা, এখানে আমরা একটু সিএস এর দাগগুলো একটু টানে দেখি, আরএসটা বন্ধ করে দিই, সিএস লাইনের দাগটা আমরা একটু টেনে দেখি। এই যেখানে দাগ দেখতে পাইতেছি চারটা, আচ্ছা এই যে এখানে দেখেন আমি এই লাইনটা কিন্তু টানতেছি, দেখেন পরীক্ষামূলক আর কি আপনাদের দেখাইতেছি আর কি। পেন্টাগ্রাফ আপনারা শুরু করবেন এবং আপনারা ম্যাপ টেস্ট করে ম্যাপের উপর ম্যাপ আপনারা বসান। এই যে লাইনটা, হ্যাঁ, এবার আমরা আরএস ম্যাপটা অন করি, সিএসটা বন্ধ করে দিই। এইখান থেকে লাইট আমি অন করে দিতেছি। এই যে দেখেন এই লাইনটাই কিন্তু সেই লাইন, কিন্তু এখানে আমার মেলে নাই। ঠিক আছে, এখানে আমার মেলে নাই, কিন্তু মিলবে। হ্যাঁ, মিলবে। আমার নকশাটাতে আমি ঠিকমতো কাজ করি নাই। হ্যাঁ, ঠিকমতো কাজ করে নাই, কিন্তু মিলবে, যেহেতু কাছাকাছি আছে তো আমি অ্যালাইন করছি। ও দূরে দূরে আছে, দূরে আছে, এই কারণেই মিলে নাই, দূরে আছে, দূরে আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে
আপনার যদি মনে খুবই সেনসিটিভ, এখানে পরিষ্কার পেন্টাগ্রাফ আপনি দেখতে পাইতেছেন, আপনি এরই আশেপাশে 8-10টা প্লট নিয়ে এই হাতেই ধরে এটা মিলে দিবেন। হ্যাঁ, এটা কিন্তু টেকনিক। এই হাতে ধরে কিন্তু এটা এভাবে করে মিলাই দিবেন। হ্যাঁ, হাতে ধরেই এভাবে মিলাই দেবেন। যদি সেনসিটিভ প্লট হয়, আদালতের কাজ হয়, কিংবা না এখানে একটা বড় একটা বিশৃঙ্খলা আছে, ঝামেলা আছে, হাতে ধরে আপনি মিলাই দেবেন। এগুলো সবগুলা হাতে ধরে ধরে মিলাই দেবেন। এখানে আর একটা কাজ আছে, এটাকে ডিজিটাল সার্ভেতে না গেলে আসলে বলা যাবে না। এইখানে আমরা জিও রেফারেন্সিং করতে হবে ম্যাপটাকে। আমি করি কি জানেন, আসলে জিও রেফারেন্সিং করার তো সুযোগ নাই। আসলে আমি গুগল আর্থের সাথে একটু টেনে টুনে, গুগল আর্থে যখন আমি ArcGIS সফটওয়্যার নিয়ে গিয়ে এই পয়েন্টগুলো টেনে টেনে গুগল আর্থের সাথে আমি মিল করাই, এতে করে প্রায় 95 থেকে 96% কিন্তু ম্যাপটা সঠিক হয়ে আসে অনেকাংশে, যেহেতু স্ক্যানটা ভুল। তো এটা ডিজিটাল সার্ভেইংয়ে যদি আমরা কখনো যাই, তখন আমরা এই জিও রেফারেন্সিং নিয়ে কিন্তু আলাপ করব কিন্তু। আর আপনি যেহেতু এখন ডিজিটাল সার্ভেইংয়ে যাইতে পারতেছেন না বা জিও রেফারেন্সিং পারতেছেন না, তো সেই ক্ষেত্রে আপনার সেন্সিটিভ প্লট হলে হাতে ধরে হাতে টানে নিয়ে এসে আপনি মিলাই দেবেন, যদি নিচে কোনো সাপ থাকে। এই সাপটাকে যেন কোনোভাবে করে না, এই সাপটা হাতে ধরে মিলানোর দরকার নেই। এর আশেপাশে কোনো লাইন থাকে, যেমন এখানে দেখেন এই যে নিচে হালকা লাইন দেখা যায়, দেখছেন এই যে হালকা লাইন, একটু ভালো করে জুম করে করে দেখবেন, এই যে দেখেন হালকা লাইনের উপর দিয়ে লাইন চলে গেছে। এই জিনিসটাই কিন্তু বলা আছে এই রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের অধীনে আর একটা প্রজাস্বত্ব বিধিমালা হয়েছে, সেটা 1955 সালের জরিপ আইন। এটা এই মানে পূর্ববর্তী নকশা উপর দিয়ে কিন্তু নতুন জরিপের লাইনগুলো কিন্তু ড্র করতে পারে। মানে জরিপ কীভাবে করতে হবে তার একটা পদ্ধতি ওখানে উল্লেখ করা আছে আর কি। মানে আইন মেনে আমাদের কিন্তু সব কাজগুলো কিন্তু আইন মেনেই হয়। যেমন একটা অফিস আদালত চেয়ার ভেঙে গেলে কি করা হয়, বিক্রি করে দেয়, ওটাও কিন্তু আইনে কিন্তু নথিভুক্ত আছে যে অফিস আদালতের চেয়ারগুলো ভেঙে গেলে এই বিক্রি করে দেওয়া হয়। এটা সব কিছু কিন্তু আইন আছে। যেমন জরিপ যেটা হয়, এটা কিন্তু একটা সরকারি কাজ, এটারও কিন্তু একটা আইন আছে, কিন্তু ওই আইন দেখে দেখে ফলো করে করে কাজটা করা হয়। আপনি যেহেতু সার্ভে কাজে আছেন, এই জন্যই কিন্তু আপনাকে কিন্তু কিছু আইন পড়তে বলা হয়েছে। যেমন 1975 সালে সার্ভে অ্যাক্ট, আপনি সার্ভে কাজ কীভাবে করবেন। তো এটা আবার ইংরেজিতে, ওই সার্ভে একটা 75 সালে আইনটা ইংরেজিতে, ওটা ব্রিটিশদের করা আইন। তো ওটা আপনি বাংলা অনুবাদ হয়তো ইংরেজি, আমিও খুব ভালো বুঝি না ওগুলা। আপনি মানে সামহাউ যেভাবে বাংলা ট্রান্সলেট করা যায় আর কি, বা চ্যাটজিপিটিতে ছবি তুলে বা স্ক্রিনশট দিয়ে বলবেন যে এটা বাংলা লিখে দাও, বাংলা করে দাও, বা যে পলিসিতে হোক, এই জিনিসগুলো কিন্তু আপনাকে পড়তে হবে অ্যাজ এ এক্সপার্ট সার্ভেয়ার হিসাবে। এগুলো কিন্তু জানতে হবে কিন্তু। এগুলো কিন্তু আমিও অনেক কিছুই জানি না, কিন্তু আমি হাতে গোনা একটা দুটা জিনিস একটু শিখে নিয়েছি, কারণ আমার ভিতরে কিন্তু অনেক কিন্তু ঘাটতি আছে। এবং আমাদের প্রায় 98% সার্ভেয়ারদের ভিতরেই কিন্তু এই জিনিসগুলো ঘাটতি আছে কিন্তু, বুঝতে পারছেন? তো এই হলো বিষয়। তেমন আপনার রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 অধীনে প্রজাস্বত্ব বিধিমালা 1955, বলেন তো আপনাদের মধ্যে কয়জন পড়ছেন আপনাদের মধ্যে? তাহলে দেখেন, এটা একটা জরিপের কাজ, আপনি নকশার উপরে কাজ করবেন। এই নকশাটা কীভাবে প্রস্তুত হয়েছে আপনি জানেনই না, আপনি চোখেই দেখেননি, শোনেনই না। আপনি গেলে আপনার ওস্তাদের কাছে যায়, শুনছেন যে এই ওস্তাদ এভাবে মাপে, আমি ওইভাবে মাপি, ওস্তাদ গড়ে মাপে, আমিও গড়ে মাপি, তাহলে কি হইল? তাহলে এগুলো তো আমাদের একটু পড়াশোনা করতে হবে ভাই। এগুলো পড়তে কিন্তু সময় লাগে না, কেন আমরা কত সময় নষ্ট করি, পড়তে কিন্তু সময় লাগে না, কিন্তু একটু নজর দিলেই হয়। তো ঠিক আছে, আজকে মোটামুটি ক্লাসের রেকর্ড এখানে আমি স্টপ করে দিতেছি, বন্ধ করে দিতেছি।